আসসালামু আলাইকুম। ইজি বায়োলজি আমি সবসময় বলি যে এইচএসসি পর্যায়ের সমস্ত সাবজেক্ট, বিশেষ করে যে চারটা সাবজেক্ট আমরা পড়াই, বায়োলজি, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, এই চারটায় খুব সহজভাবে প্লাস পাওয়া সম্ভব। এবং যে পাঁচটা স্টেপ আমরা ফলো করতে করি, এই পাঁচটা স্টেপ যদি ফলো করো, তুমি দেখবা যে অল্প সময়ের মধ্যে তোমার সিলেবাসও শেষ, কনসেপশনও ক্লিয়ার হবে, পরীক্ষার প্রশ্ন তোমার মাথার মধ্যে চলে আসবে এবং পড়াশোনা খুব মজার মনে হবে সত্যিকার অর্থে। তো স্টুডেন্টরা কিন্তু এইচএসসি পর্যায়ে প্রচুর পরিশ্রম করে। তা আমার যেটা মনে হয়, পরিশ্রম করে কিন্তু ভুলভাবে। যেমন বাংলাদেশে স্টুডেন্টরা বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে একসাথে সব পড়তে চায়। তার মানে কি, এ প্লাসের পড়ার সাথে মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, বুয়েট, তারপরে ভার্সিটি সব মিক্সড করে পড়ে। এইটা মোটেই করা যাবে না। বরং তোমার প্রত্যেকটা আলাদা খাতা এবং রেগুলার রিভিশন আর কন্টিনিউয়াস পরীক্ষা দিতে হবে। এইটা যদি তুমি করতে পারো, অসাধারণ রেজাল্ট ইনশাল্লাহ তুমি করবা। তা আমরা যে বায়োলজি যে প্রোগ্রামটা রেখেছি সেটা যদি তুমি খেয়াল করো, আসলে এগুলো পড়তে কিন্তু বেশি দিন লাগে না। মূলত হয়েছে কি, এটা বারবার রিভাইজ করতে হবে, পড়া কমপ্লিট করে মানে রেগুলার হচ্ছে পরীক্ষার মধ্যে রাখতে হবে। এবং প্রথম থেকে এই কাজটা যদি আমরা করতে পারি, ইনশাল্লাহ তুমি দেখবা যে খুব দ্রুততার সাথে তোমার পড়া কমপ্লিট হবে। তা আমরা যেটা বলেছি তোমাদেরকে যে আমরা যে লেকচার করাবো, এই লেকচারের উপর ভিত্তি করে তুমি বইয়ে কীভাবে পড়বা এবং ওয়েবসাইটে কীভাবে পড়বা। তা বইয়ের পড়াটা তো বই দেখলে আমরা যেটা বুঝাই দিলাম সেটার উপর ভিত্তি করে যে এই অংশটা পড়ো, এটা বুঝে ফেললাম। ওয়েবসাইটে কীভাবে পড়বা, অনেকে এই জিনিসটা দেখতে চেয়েছে। আমি একটু তোমাকে ওয়েবসাইটের নমুনা একটু দেখাই, তাহলে তুমি বুঝতে পারবা যে ওয়েবসাইটে কীভাবে আসলে পড়তে হয়। ঠিক আছে? আচ্ছা, ধরো বায়োলজির আমি তোমাকে দেখাই। ধরো যে এই অধ্যায়টা তোমরা নিশ্চয়ই যদি কি বলে এটাকে মোবাইলজি দেখো, তুমি দেখবা যে এইখানে তোমার হচ্ছে ধরো যে রক্ত সঞ্চালন, এই চ্যাপ্টারটা আমরা দেখলাম। এইখানে তুমি দেখো যে কোশ্চেন আছে, এমসিকিউ, এবং এইটার প্রত্যেকটা প্রশ্নের দেখো এখানে সুন্দর করে ব্যাখ্যা তুমি দেখতে পাচ্ছ নিশ্চয়ই। হ্যাঁ, আমি যদি আরেকটু কি বড় করা যাবে না, মানে কম্পিউটারে যখন তুমি দেখবা যে স্পষ্ট করে দেখতে পাবা। ওকে, এরপরে তুমি দেখো প্রত্যেকটা প্রশ্ন এরকম করে রয়েছে, তার ব্যাখ্যা সহ রয়েছে। তো এই যে আমরা যে তোমাকে হচ্ছে যে সামারি ক্লাস, লাইভ ক্লাস, এইগুলোর মাধ্যমে যেই জিনিসগুলো পড়াবো সেইটার উপর ভিত্তি করে ওয়েবসাইটে এরকম প্রশ্নের উত্তর ব্যাখ্যা সহ সুন্দরভাবে দেওয়া আছে। এই জিনিসটা তুমি যখন প্রত্যেকটা অধ্যায়ের আমাদের লেকচারের সাথে সাথে এই জিনিসটা যখন পড়বা, বিশ্বাস করো পরীক্ষার হলে তুমি দেখবে এগুলো থেকে প্রশ্ন হুবহু কমন পড়ে আসছে ইনশাআল্লাহ। এবং তোমার মানে কিচ্ছু মনে হবে না যে এত সহজ। কিন্তু তোমরা যে ভুলটা করো সেটা হচ্ছে যে অগোছালো করে পড়ো। তা গোছালো পড়া খুব সহজ। আমাদের লেকচারে যা কিছু আমরা বলবো সবগুলো প্রত্যেকটা জিনিস সুন্দর করে লিখে ফেলবা। এরপরে সাথে বইয়ের যে অংশটা পড়তে হলো সেটা পড়বা, ওয়েবসাইটে যা আছে ওইটার সাথে একদম সুন্দর করে পড়ে ব্যাখ্যা সহ একদম অটোমেটেড মুখস্থ। তারপরে যেটা সেটা পরীক্ষাটা দিবা। পরীক্ষা দেওয়ার পরে যে ভুলটা হয়েছে সেটা তো শিখেই ফেলবো, এখানে তো দিয়ে দেওয়া হবে খাতা কেটে যে এটা ভুল। আর তারপর হচ্ছে রেগুলার রিভিশন। এই পাঁচটা স্টেপ যদি তুমি ফলো করে পড়ো, ইনশাল্লাহ প্রত্যেকটা অধ্যায়ে তুমি অসাধারণ রেজাল্ট করবে। তবে এখানে আমি একটা জিনিস বলি, ধরো যে একটা অধ্যায় পড়তে বেশি দিন কিন্তু লাগে না, 4-5 দিনের মধ্যে একটা করে অধ্যায় আমরা শেষ করে ফেলতে পারবো ইনশাল্লাহ। যে ভাই এত সহজ, হয় খুবই সহজ। তো একটা অধ্যায় যখন শেষ হয়ে গেল, তুমি যদি ওই অধ্যায়টা রেগুলার রিভিশন না দাও এবং রেগুলার যদি পরীক্ষা না দাও, তাহলে কোনো লাভ হবে না। পড়তে কিন্তু ভাই বেশি টাইম লাগে না, আমি তোমাকে বলছি, বিশ্বাস করো বেশি টাইম লাগে না। আমরা জানি এটা হয়েছে কি বড় রকমের হচ্ছে মাফিয়া তন্ত্রের কারণে। যেমন এই তুমি দেখো সরকার চেঞ্জ হয়েছে, এখনও কাজকর্ম এরকম শুরু হয়নি, তাতেই আমাকে অফিস থেকে বললো যে স্যার জিনিসপত্রের দাম একটু একটু করে কমা শুরু হয়েছে। তার মানে এইটা যদি কিছুদিন যেতে থাকে আস্তে আস্তে আরও কমতে থাকবে। কেন? কারণ মাঝখানে যে সিন্ডিকেট, দালালি, ধান্দাবাজি, চাঁদাবাজি এগুলো না থাকলে অটোমেটিক কস্টিংটা কমে যাবে, মানুষ আরাম করে কিনতে পারবে, দ্রব্যমূল্যের জিনিসগুলো এতটাই সহনশীল পর্যায়ে হবে যে মানুষের মন ফুরফুরা থাকবে। তা পড়াশোনার ক্ষেত্রে এটা হয়েছে, পড়াশোনার ক্ষেত্রে যেটা হয়েছে, টিচাররা দেখা যাচ্ছে সারা বছর কয়েক স্টুডেন্ট পড়া লাগবে এবং স্টুডেন্টও পড়তেছে, ব্যাচে পড়ে, বাসায় পড়ে, কোচিংয়ে করে, তারপরেও রেজাল্ট করতে পারে না, মানেটা কি? এবং সে নিজে রিভিশন করার টাইম পায় না। তা আমি গত মানে আজকের দিন এই সন্ধ্যার আগে যখন ক্লাস নিচ্ছিলাম তখন আমি বলেছিলাম যে স্টুডেন্টরা যেটা বড় ভুল করে, নিজের একটা রুটিন নাই এবং নিজে সে পড়ার টাইম বের করতে পারতেছে না। এইটা হলে ভাইয়া কিন্তু কোনো লাভ হবে না। আচ্ছা, এগুলো হচ্ছে এমসিকিউ। তো অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে যে ভাইয়া সিকিউর ক্ষেত্রে কীভাবে হবে? সিকিউটা আমি একটু দেখিয়ে দিয়েছি যে সিকিউগুলো হচ্ছে যে তোমরা কীভাবে এখানে আমাদের ওয়েবসাইটে পড়তে পারবো, সেটা আমি তোমাকে দেখাচ্ছি, যাতে করে তুমি একটা জিনিস মাথায় চলে আসে যে ও আচ্ছা ভাইয়া তাহলে এইরকম করে যদি আমরা পড়ি, প্রত্যেকটা অধ্যায়েরই এরকম করে আমাদের সব কিছু একদম ওকে করা। তার মানে তোমাকে কাজ হচ্ছে ক্লাসগুলো করা, রেগুলার আমরা যেই পরীক্ষাগুলো নেব সেই পরীক্ষার প্রস্তুতির জন্য বই থেকে এবং হচ্ছে আমাদের ওয়েবসাইটের থেকে পড়বা। তুমি দেখো এই যে একটা ধরো যে এটা তোমার একটা উদ্দীপক, এইটার উত্তর কী আছে একদম সুন্দর করে এখানে দিয়ে দেওয়া আছে। তাহলে উত্তরটা একদম সুন্দর করে তুমি পড়লা ওয়েবসাইটে। তারপরে তুমি ধরো যে আরেকটা প্রশ্ন পড়লা, এটা সুন্দর করে তুমি দেখো ওয়েবসাইটের মধ্যে চমৎকারভাবে উত্তর সাজানো আছে। তারপরে তুমি ধরো যে আরেকটা প্রশ্নের মধ্যে তুমি চলে যাও, এটার তুমি দেখো চমৎকারভাবে উত্তর এখানে সাজানো আছে ইনশাল্লাহ। এইরকম করে আরেকটা প্রশ্নের মধ্যে তুমি চলে যাও, আবার চমৎকারভাবে দেখো যে উত্তর এখানে একদম ব্যাখ্যা সহ সুন্দর করে দিয়ে দেওয়া আছে। এই আরেকটা উদ্দীপকের প্রশ্ন গেল, এই দেখো উত্তর সুন্দর করে এক্সপ্লানেশন করা আছে। এরকম করে তুমি প্রত্যেকটা অধ্যায়ের যেই ওয়েবসাইটে যেগুলো আমরা পড়াবো তার সাথে আমরা
সামারি লাইভের মাধ্যমে যা পড়াবো এবং তোমাকে বইয়ের যে অংশগুলো বলবো যে এই জিনিসগুলো পড়াও, ইনশাআল্লাহ তুমি দেখবা যে তোমার পড়া খুব ভালোভাবে মাথায় আসবে। তা আসলে কিন্তু এগুলো পড়তে বেশি টাইম লাগে না, আমি যেটা বারবার বলি। এবং অনেকে যে জিনিসটা বুঝতে পারে না সেটা হচ্ছে যে ভাই পড়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে কন্টিনিউয়াস রিভিশন। তুমি যদি রেগুলার রিভিশন দাও তাহলে তুমি রেজাল্ট ভালো করবা। আর যদি তুমি রিভিশন না দাও, অযথা গেলে টাইম লস করতে থাকো যে ঠিক আছে আমি দেখি আস্তে আস্তে করে পড়ি, তাহলে বিশ্বাস করো কোনো লাভ হবে না। তার মানে রিভিশনটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এবং এইটার ক্ষেত্রে কোনো রকমের মানে যেটা আমি বলি, যদি তোমার এরকম হয়, অনেকে বলে যে ভাই আমি রিভিশন দেওয়ার তো টাইমই পাচ্ছি না, তাহলে ভাই তোমার পড়ার দরকার নেই। তুমি রিভিশন যদি দিতে না পারো, আলটিমেটলি তুমি যেই জিনিসটা আমরা করতে যাচ্ছি সেটা তোমার জন্য আমরা করতে পারবো না। কেননা কন্টিনিউয়াস রিভিশন এবং পরীক্ষা, পড়তে বেশি টাইম লাগে না। আমি বারবার একটা কথা বলছি, আমার কথাটা যদি তুমি বুঝতে পারো, পড়তে বেশি টাইম লাগে না। সবাই বলে স্যার বায়োলজি শুধু মুখস্থ করতে হয়, এটা কতটুকু? এটা মিথ্যা কথা। বুঝার অনেকগুলো জিনিস আছে, সেইটার সাথে কিছু জিনিস খেয়াল রাখতে হয়, সেটা তোমার প্রত্যেকটা সাবজেক্টেই আছে। ওইটা মুখস্থ ওই জিনিসটা। এখন তুমি যদি কও যে ভাই a + b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস টয়েস a প্লাস b স্কয়ার, এটা তো একটা মুখস্থ, ব্যাপারটা এরকম না। এটা হচ্ছে মনে রাখার ব্যাপার, ঠিক আছে? তুমি রেগুলারিটি মেনটেন করে পড়লে এবং বুদ্ধি করে যদি আমরা পড়তে পারি, ইনশাআল্লাহ তুমি দেখবা যে একদম সুন্দরভাবে। হ্যাঁ স্যার প্রথম থেকে পড়াবেন, বুঝতে আমাদের এখানে বুঝতে কারো কোনো অসুবিধা হওয়ার কোনো সুযোগই নেই। হ্যাঁ আচ্ছা, আমি বলি টাইমগুলো আমি বারবার বলে রাখতেছি তোমাদের। আমাদের কোর্সগুলো যারা তোমরা হচ্ছে যে ভর্তি হচ্ছ, তা তোমাদের প্রত্যেককে বলে রাখি, তুমি চেষ্টা করবা 6টার মধ্যে বাইরের সমস্ত ক্লাস পরীক্ষা শেষ করে রাখতে। তারপরে আমরা যারা তোমরা হচ্ছে একাডেমিক HSC 25-26-এর শিক্ষার্থী, তোমরা অবশ্যই সন্ধ্যা 6টা থেকে এই রাতে, মানে এক কথা রাত বলতে সর্বোচ্চ হতে পারে রাত 8:30, কোনো কারণে যে টাইম দেখা গেল মাগরিবের নামাজ বা ঈশার নামাজের ওই মাঝখানে যদি পড়ে যায়, সেক্ষেত্রে মানে এখানে আমি জিনিসটা একটু বলি, একটা ক্লাস লাইভ ক্লাস আধা ঘন্টা, তার মানে সন্ধ্যা 6টার পর থেকে রাত 8টা 8:30টার মধ্যেই তোমার ক্লাসগুলো থাকবে। এর মধ্যে যে কোনো তুমি যদি ধরো একটা স্টুডেন্ট 4টা ব্যাচে ভর্তি হয়েছে, তাহলে তার যে কোনো 4টা ব্যাচ মানে একদিনে 2টা করে ক্লাস থাকবে, 2টা লাইভ ক্লাস, টোটাল 1 ঘন্টা, আধা ঘন্টা করে 1 ঘন্টা। স্যার ওয়েবসাইট তোমার হচ্ছে যে, হ্যাঁ বলবো, এই তোমাদের গ্রুপে যাবো, আগে আমি জিনিসটাকে করে দেই। বায়োলজি নাকি স্যার চিত্র না দিলে শিখিতে? হ্যাঁ বায়োলজি, শোনো, বায়োলজি যে জায়গায় চিত্র লাগে, যেমন ধরো যে তুমি দেখতে পাবা, এই যে ধরো যে এখানে তোমার চিত্র যেই জায়গায় লাগবে সেই জায়গায় তো চিত্র দিবা। চিত্রগুলো কোনো কঠিন না, যেমন হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র, এটা পরীক্ষা আসে। তা কিছু চিত্র তো এটা দেখলে ইনশাল্লাহ হয়ে যাবে। ওকে, ইংলিশ ক্যান আই আনসার দ্য ক্রিয়েটিভ ইন ইংলিশ? এইটা আমরা গোটাল সিস্টেমটা সাজিয়েছি কিন্তু বাংলা ভার্সনের জন্য, ঠিক আছে? ইংলিশেরটা অন্য জায়গায়, যেটা প্র্যাকটিস এক্সামগুলো ওয়েবসাইটে কীভাবে পাবো? আচ্ছা, প্র্যাকটিস এক্সামের যেটা ব্যাপার আমি একটু ক্লিয়ার করে রাখি, যে হচ্ছে যে এখন যেটা আমরা সিস্টেম করছি, আগে যেটা ছিল আমরা তোমার নিশ্চয়ই যে HSC পরীক্ষার মাঝখান থেকে আমরা ওই সিস্টেমটা করছি। যখন তোমাকে আমরা যারা হচ্ছে যে ওই নাম্বারটা ইয়াতা থাকবে ওয়েবসাইটে, যাদের হচ্ছে যে কী বলো এটাকে, ওটা হচ্ছে যে অ্যাক্সেস থাকবে, সে হচ্ছে যে ওই প্রত্যেকটা অধ্যায় যখন চলবে, সেই অধ্যায়ে তুমি দেখবা যে গোটাল প্র্যাকটিস মানে কী পড়তে হবে সেটার CQ এবং MCQ এবং সামারি, এইটা কিন্তু সুন্দর করে সে হচ্ছে ওয়েবসাইটে দেখতে পাবে, ঠিক আছে? যাদের অ্যাক্সেস থাকবে সে সুন্দর করে দেখতে পাবে এবং ওইখান থেকে পড়বে। তার মানে আমি বারবার বলি, এটা কি স্যার আপনার ক্লাস ছাড়া যে স্যার ভিডিওগুলো দিছিলেন, কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওগুলো দেখছি, ও ক্লাস ছাড়া আছে স্যার, ICT ম্যাথসগুলো বাসায় পড়ার জন্য যথেষ্ট সময় পাবো ইনশাল্লাহ? হ্যাঁ ICT ম্যাথ বুঝতে পারছি, ওগুলোর যেটা মানে হয়েছে কি, আমি তোমাদের বলি, আমরা একটা জিনিস 1 নাম্বার ছাড়া পড়াই না। কোর্স চালু করা তো কোনো ব্যাপার না, যে কোনো টিচার দিয়ে করে দিয়ে পারি, কিন্তু আমরা এটা করি না, কারণ আমাদের টার্গেট থাকে অন্য যে কোনো জায়গার চাইতে অবশ্যই ভালো হইতে হবে, নাহলে আমরা কোর্স করাই না। এটা একদম রিয়েলিটি যেটা, সেটা আমি তোমাদের বলছি। আচ্ছা, ওয়েবসাইটে পড়া ভালো নাকি বইয়ে পড়া ভালো? আচ্ছা, বইয়ে তো তুমি পড়বা, কিন্তু ওয়েবসাইটের থেকে পড়াটা গুছানো থাকে। বই থেকে তো তুমি পড়বা, আমি তো বললামই সেকেন্ড স্টেপটা তুমি বই পড়লা, তা বইয়ে তো তথ্যগুলো একটু অগোছালো আছে, কিছু লাইন পড়তে হয় কিছু লাইন পড়তে হয় না, এটা দাগিয়ে দেওয়ার পরেও বইয়েও পড়লা ওয়েবসাইটেও পড়লা, তখন যেটা হবে, তখন ওয়েবসাইটে তো তোমার হচ্ছে যে যেমন ধরো মোস্ট ইম্পর্টেন্ট MCQ ব্যাখ্যা সহ আছে, তা বইয়ে তো তুমি ওইরকম করে তোমার যে টেক্সট বুক এখানে তো ওইরকম তুমি পাবা না। তবে হ্যাঁ, ধরো যে আমাদের যেমন এই যে বইগুলো, যেমন ধরো যে এটা হচ্ছে বোটানির ইজি A+-এর বই, এখানে তুমি দেখো যে আমরা ওয়েবসাইট এবং বইয়ের মধ্যে অনেক মিল আছে। আমরা এই বই যখন মানে হচ্ছে যে ছাপানোর পরে যখন হচ্ছে কেনার জন্য সুযোগ দেব, তখন তুমি চাইলে ওয়েবসাইটের সাথে অনেকটা মিল আছে, কিন্তু এইরকম না যে হুবু ওয়েবসাইট আর বইটা হুবু এক, এই ব্যাপারটা এরকম না। আচ্ছা, ডিপ্লোমাদের নিয়ে আমরা পরে বলবো, এখন আমি HSC-র নিয়ে কথা বলতেছি, ঠিক আছে? ওকে, তাহলে আমার মনে হয় যে এই জিনিসটা, হ্যাঁ ইনশাল্লাহ আমরা বুঝতে পারছি যে ওই
না, মেডিজিনিয়াসে শুধু ফার্স্ট সেকেন্ড থার্ডকে দেওয়া হয়েছে, কাউকে আর পরবর্তী যে আছে তাদের কাউকে হচ্ছে যে আমরা যেই পুরস্কার দিয়ে চাইছি ওইটা দিতে পারি নাই, ঠিক আছে? ওইটা আমাদের মাথার মধ্যে আছে ইনশাল্লাহ, মানে সবগুলো জায়গাতে ডিস্টার্ব হয়ে গেল। তারপরে বাজারে পাবো কবে বই? বাজারে পাবা না ভাই বই, আমাদের যারা কোর্সের শিক্ষার্থী তাদের হচ্ছে শুধু কিনে নেওয়ার সুযোগ থাকে, বাইরের জন্য না। বাইরে তো বই আমরা দেইনি এখনও। স্যার আইন নিয়ে পড়তে, আচ্ছা আইন নিয়ে পড়তে চাইলে ঢাকা ইউনিভার্সিটি তুমি বি ইউনিট যেটা আছে সেটা পড়তে পারো, বা অন্য যে কোনো ইউনিভার্সিটির বাংলা ইংলিশ সাধারণ জ্ঞানের যে বি ইউনিট সেটা তুমি পড়তে পারো। হ্যাঁ, একাডেমিক ক্লাসে আমরা এই যে শুরু করে দিয়েছি। স্যার ওয়েবসাইটে কি স্যার রেকর্ডেড ক্লাসগুলো দেওয়া হবে? আচ্ছা, ওয়েবসাইটে এখনও রেকর্ডেড যে ক্লাস, ওটা আমি ওই যে এই ক্লাসটার মাঝখানের যে টাইম, মানে সন্ধ্যার পরে আমি জিজ্ঞেস করা বলছে যে ইনশাআল্লাহ এই সপ্তাহের মধ্যে হচ্ছে যে ওই ওয়েবসাইটের কাজের যে অংশটা আরও ডেভেলপ করার কথা, যে হচ্ছে যে ওই ভিডিও ওয়েবসাইটের সাথে লিঙ্ক করে দেওয়ার সেই সিস্টেমটা হয়তো বা দিতে পারবো। তারপরেও আমি বলি যে তুমি এখন যে সার্ভিসগুলো পাবা সেইটার উপরে আমি বলি, কারণ যতক্ষণ পর্যন্ত হাতে আমি না পাই ততক্ষণ পর্যন্ত ওইটার কথা আমি বলি না, ঠিক আছে? এখন তুমি যেটা পাবা সেইটা নিয়ে তুমি যদি ভর্তি হইতে চাও এইটার উপরে ভিত্তি করে, যে তুমি সবগুলো হচ্ছে যে ওয়েবসাইটের মধ্যে পরীক্ষা দেওয়া, ওয়েবসাইটে তোমার হচ্ছে প্রত্যেকটা অধ্যায়ের সিকিউ পড়া, এমসিকিউ পড়া, প্র্যাকটিস যা কিছু আছে, খাতা কাটা, সব কিছু ওয়েবসাইট কেন্দ্রিক। আর লাইভ ক্লাস হচ্ছে তোমার হচ্ছে লাইভ ক্লাস এবং হচ্ছে সামারি ক্লাস, এগুলো হচ্ছে ফেসবুক কেন্দ্রিক। এর কোনোটা যে আমরা পরবর্তীতে ওয়েবসাইটে যোগ করি সেটা অন্য জিনিস, কিন্তু এই সিস্টেমটা থাকবেই, এটা হচ্ছে একদম ক্লিয়ার কাট কথা। স্যার আমরা কবে থেকে এ প্লাসের বই নিতে পারবো? আচ্ছা, এ প্লাসের বই আমি বারবার একটা জিনিস বলছি যে বইগুলো এখনও আমরা হচ্ছে যে তোমার ছাপাইনি, ঠিক আছে? হ্যাঁ, আগে এখান থেকে পড়তে থাকো, তারপরে কিনলে আমার মনে হয় যে সবচেয়ে ভালো হবে। ওকে, আচ্ছা তাহলে আমরা শুরু করি ইনশাল্লাহ। অনেকক্ষণ কথা বলছি, এখন আমার মনে হয় আমরা পড়ার মধ্যে যেতে পারি। এই ওয়েবসাইটে কীভাবে পড়বা বুঝতে পারছো তো? প্রত্যেকটা অধ্যায়ের এমসিকিউ সিকিউ এরকম করে থাকবে এবং একদম ঝকঝকা করে ইনশাল্লাহ পড়বো। স্যার আমরা সবাই ঢাকা মেডিকেলে পড়তে চাই। অন্যান্য মেডিকেলের সাথে ঢাকা মেডিকেলের পার্থক্য? আচ্ছা, এখানে পার্থক্য হচ্ছে বাংলাদেশের সবচেয়ে প্রথম যারা সবচেয়ে সেরা রেজাল্টগুলো করে তারা ঢাকা মেডিকেলের না চান্স পায়। তো এখন ঢাকা মেডিকেলের পার্থক্যটা হচ্ছে পড়ার ক্ষেত্রে পার্থক্য না, এখানে যেটা হচ্ছে যে তোমাকে আমি যদি এরকম করে বলি, জিনিসটা এরকম যে সেটা হচ্ছে যে সবাই সাধারণত ঢাকায় থাকতে চায়, এরকম একটা মেন্টালিটি থাকে, এবং সবচেয়ে আগে হয়েছে এইটার মধ্যেও ঢাকা মেডিকেল আছে। আর সত্যিকার অর্থে যদি তুমি আমাকে বলো, আমি তোমাকে একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে তোমার ব্যাপারটাকে আমি এইভাবে বলি, সেটা হচ্ছে যে একটা স্টুডেন্ট এখন সরকারি যে কোনো মেডিকেলে যদি সে পড়ে, সে কীরকম মানে হচ্ছে রেজাল্ট করবে বা কীরকম ডক্টর হবে এটা নির্ভর করে তার ইন্ডিভিজুয়াল কোয়ালিটির উপরে। আমার কথা বুঝতে পারছো আমি কী বলছি? কিন্তু সবাই ঢাকা মেডিকেলে পড়তেই যাবে, যেহেতু সবাই চিন্তা করে যে ঠিক আছে আমি প্রথম ঢাকায় থাকার অনেকেরই একটা আগ্রহই আছে, এবং সারা দেশে সবারই একটা চিন্তাভাবনা এরকম যে না সবচেয়ে মেরিটোরিয়াস যারা তারা প্রথমের দিকে রেজাল্ট করে তারা ঢাকাতেই পড়ে। এইটা হচ্ছে ব্যাপার, এটা অন্য কোনো কিছু না। ঠিক আছে? হ্যাঁ, এটা কি আছে স্যার, বিএনপির কিছু নেতা এখন আবার আওয়ামী লীগের মতো শুরু করছে, পাতি নেতা যার যেটা বৈশিষ্ট্য তারা তো এরকমই করবে, এটা তো মানে বুঝতেই পারা যায়। হ্যাঁ, আচ্ছা তাহলে আমি শুরু করি, আর কোনো কথা নেই। ওয়েবসাইটে কীভাবে ঢুকবো একজন বলছে। আচ্ছা, ওয়েবসাইটে ঢুকার তো আমি বলেই দিয়েছি। ওয়েবসাইটে ঢুকার কি, তুমি স্টুডেন্ট যে তোমাকে তো বলেই দিবে যে ওয়েবসাইটের হচ্ছে যে যারা ভর্তি হয় স্টুডেন্ট তাদের প্রত্যেকে করে দেয় না, ওই যে তোমার যে হচ্ছে যে গ্রুপের মধ্যে তুমি দেখো যে প্রাইভেট গ্রুপে ওয়েবসাইটে কীভাবে ঢুকতে হবে, ওইখানে সুন্দর করে ভিডিও দেওয়া আছে। আমি যেভাবে ঢুকছি তোমার কাছে অ্যাক্সেস থাকলে ওই অনুযায়ী তোমার গ্রুপে ভিডিও থাকবে, ভিডিও দেখলে তুমি ঢুকতে পারবা। বুঝতে পারছো আমার কথা? আর অন্য কিছু না। ওকে, ঠিক আছে, তাহলে আমি শুরু করি, আর কথা নাই আমার মনে হয় আমি এখন পড়ার মধ্যে চলে যেতে পারি। আচ্ছা, আমরা প্রথমে একটু বায়োলজি পড়বো, তারপরে হচ্ছে ইংলিশ পড়বো। ইংলিশ যদি আমরা শুরু করছিলাম তখন, ঠিক আছে, যে কী কী পড়িয়েছি সেটা যদি একটু আমি খেয়াল করাই দেই। বলছিলাম যে আমাদের ক্লাসের মধ্যে সামারি থাকবে, লাইভ ক্লাস থাকবে, লাইভ ক্লাসে পড়াবো, পড়া ধরা, কোন প্রবলেম থাকলে সেটা নিয়ে আলোচনা করবো, এক্সট্রা কোনো প্রবলেম আছে কিনা সেটা নিয়ে আলোচনা হবে। তার মানে লাইভের মাধ্যমে তুমি সবসময় কানেক্টেড থাকতেছো। ঠিক আছে? সামারি ক্লাস হচ্ছে যে কোনো জিনিসের মৌলিক জিনিস আমরা সামারি করে ভিডিও আকারে গ্রুপে, প্রাইভেট গ্রুপে দিয়ে দেবো, সেখান থেকে তুমি সুন্দর করে নোট করে ফেলবা। সলিউশন প্লাস মাইনাস যদি দরকার হয় দেবো, এক্সট্রা দরকার না হলে দিব না, সেটা অন্য জিনিস। যেই ক্লাস হলো সেটার উপরে বইয়ের যে এইভাবে এই জিনিসটা পড়বা। আচ্ছা, ওয়েবসাইটে পড়া, অনেকে এখনও বই কিনো নাই, যারা কিনো নাই, কারণ ক্লাস কিন্তু 25-এর ব্যাচের আলাদা, 26-এর ব্যাচে আলাদা। এখন তো আমরা জাস্ট কেবল আজকে শুরু করছি, পেজে এমনিতে বলতেছি, ঠিক আছে, অন্য আর কিছু না। হ্যাঁ, ওয়েবসাইটে পড়া তো দেখাই দিলাম, ওয়েবসাইটে কীভাবে পড়বা। এক্সাম যেটা থাকবে প্রত্যেক মাসে প্রতিটা সাবজেক্টের 25টা এক্সাম। তার মানে কেউ যদি ফিজিক্সের 25টা এক্সাম প্রতি মাসে, কেমিস্ট্রির 25টা, বায়োলজির 25টা, ইংলিশের 10টা, টোটাল 85টা এক্সাম। তার মধ্যে হচ্ছে ফিজিক্স যে আছে সেটার 5টা সিকিউ এক্সাম, 20টা এমসিকিউ, এরকম কেমিস্ট্রিরও 5টা সিকিউ, 20টা এমসিকিউ।
এবং প্রতিটা এমসিকিউ 25 নাম্বার করে। এরকম বায়োলজিরও 25টা পরীক্ষা, 5টা সিকিউ, 20টা হচ্ছে এমসিকিউ। আর ইংলিশের ক্ষেত্রে 10টা হচ্ছে ওই সিকিউ টাইপের, সিকিউ বলতে রিটেন যেটা আছে সেটার উপরে, ঠিক আছে। লাইভ ক্লাসগুলো সন্ধ্যা 6টার পর থেকে শুরু হবে, 6:10 থেকে শুরু হবে। আর হচ্ছে যে তোমাদের টাইম বলে দেওয়া থাকবে তোমাদের প্রত্যেক গ্রুপে, ঠিক আছে। তোমরা যারা আমাদের কোর্সে পড়তে চাও আমি তোমাদের বলবো যে সন্ধ্যা 6টার মধ্যে অন্যান্য জায়গার সবগুলো ক্লাস মানে অন্যান্য কার্যক্রম কমপ্লিট করে ফেলবা, ঠিক আছে। আর তুমি হচ্ছে যে ধরো যে আমাদের 4টা কোর্সে যারা ভর্তি হয়েছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ, তাদের প্রতি সপ্তাহে 3 দিন করে, প্রত্যেক দিন হচ্ছে যে তার মানে হচ্ছে যে সপ্তাহে 7 দিনের মধ্যে একদিন মঙ্গলবার অফ থাকে, সপ্তাহে 6 দিনে তুমি এখানে পড়তে পারবা। তার মধ্যে প্রত্যেক দিন তোমার 1 ঘন্টা করে লাইভ ক্লাসের জন্য, আধা ঘন্টা করে একটা সাবজেক্ট, দুইটা মিলে 1 ঘন্টা, বাস। আমার মনে হয় বুঝে ফেলছো। এখন যেটা পড়াচ্ছে এটা হচ্ছে 25-26 এইচএসসির 25-এর ব্যাচের শিক্ষার্থী করতে পারে, 26-এর ব্যাচের যে শিক্ষার্থী তারা করতে পারে। এমনকি আজকে যেটা পড়াবো এটা তো বায়োলজি আর কেমিস্ট্রি পরীক্ষা তো হয়নি, যদি কেউ 24-এর করতে পারে করতে পারবে, ঠিক আছে। তাহলে আমরা শুরু করি, আর কথা নেই। তাহলে এখানে বলছিলাম এখন আমি কমেন্টস আর তোমাদের দেখবো না, পড়ার মধ্যে যাবো। 30 মিনিট, হ্যাঁ, +-10, হ্যাঁ বুঝতে পারছি। পার্টস অফ স্পিচ, স্পিচ মাই দ্বারা কোনো কিছু মিলে গেলে নাউন, তার আগে প্রেপোজিশন, আবার নাউন। তার মানে দুইটা নাউনের মাঝখানে একটা প্রেপোজিশন থাকে। এই মাই, হিজ এগুলো হচ্ছে কি পজিটিভ। পজিটিভ জিনিসটা কি? ইংরেজির ওই সকল শব্দ ব্যবহার করে যেগুলো নিজের অধিকারে থাকা বোঝায়, এগুলো বাংলায় ষষ্ঠী বিভক্তি হয়, যেমন মাই, হিজ, হার, আওয়ার, রহিমস এরকম। আচ্ছা, এরপরে নিয়ম হচ্ছে পান, পজিটিভের পরে নাউন হয়। আচ্ছা, এরপরে যেটা ডিটারমিনার, এটা সুপার পার্টস অফ স্পিচ, 5টা জিনিস নিয়ে গঠিত। আর্টিকেল, পজিটিভ, নিউমেরাস, ডেমনস্ট্রেটিভ, কোয়ান্টিফায়ার্স। আর্টিকেল, পজিটিভ, নিউমেরাস, ডেমনস্ট্রেটিভ, কোয়ান্টিফায়ার্স। আবার বলি আপন দিয়ে খেলা বা এতে আর্টিকেলস এ অ্যান্ড দি, পজিটিভ, হিজ, মাই এরকম ষষ্ঠী বিভক্তি। নিউমেরালস 1, 2, 1st, 2nd। ডেমনস্ট্রেটিভ ওই সকল শব্দ যেগুলো ব্যবহার করে কোনো কিছু নিজের আর কি বলে কোনো কিছু নির্দেশ করা বোঝায়, যেমন দিস, দ্যাট, দিস, দোস। কোয়ান্টিফায়ার্স হচ্ছে পরিমাণবাচক, মেনি, মাচ, ফিউ, লেস। বুঝতে পারছো? একটু ফাস্ট বলছি, ঠিক আছে। আচ্ছা, অ্যাডমিশনের পড়া কী করবা সেটা 24-এর ব্যাচের আমি 9:15 লাইভে আসবো তখন। এখন পুরো পড়ার মধ্যে এখন আর অন্য জিনিসটা, হ্যাঁ রুটিন দেওয়া হবে। কেবল শুরু করছি আজকে থেকে ফিজিক্স আর কেমিস্ট্রি, গতকাল শুরু করছি আমরা, একটু পড়াইনি গতকাল কিছু, জাস্ট বলছি পড়াশোনার মধ্যে ফিরে আস। তাহলে এখন আমরা রক্ত সঞ্চালন নিয়ে আলোচনা করবো, বাস, আর কথা নেই। রক্ত সঞ্চালন, ঠিক আছে। এই অধ্যায় দিয়ে আমরা শুরু করছি। বেশি দিন আমাদের টাইমও লাগবে না, কয়েকটা লেকচারের মধ্যে আমরা পড়া কমপ্লিট করে ফেলবো। খুব সহজ, যেভাবে বলছি সেই অনুযায়ী দেখো, মাথার মধ্যে ইনশাল্লাহ চলে আসবে। কিচ্ছু মুখস্থ করতে হবে না, গল্পের মতো ইনশাল্লাহ, খুব সহজ জিনিস। তাহলে শুরু করি ইনশাল্লাহ। হ্যাঁ, শুনো আগে প্রথম ধরো আমার শরীর থেকে তুমি ওই যে ডক্টর যেমন আমরা কি করি যে হচ্ছে যে সিরিঞ্জ দিয়ে হচ্ছে রক্ত বের করি না, তো এরকম ধরো করে একজনের শরীর থেকে হচ্ছে রক্ত বের করে একটা টেস্ট টিউবের মধ্যে নিল। নেওয়ার পরে একটা মেশিন আছে যার নাম আল্ট্রাসেন্ট্রিফিউগাল মেশিন। এটা হচ্ছে অনেকটা ওই যে ভাত রান্না করার জন্য আমরা রাখি না, ওটাকে বলে হচ্ছে যে রাইস কুকার, ঠিক ওই টাইপের মেশিন। অনেকগুলো হচ্ছে ছোট্ট ছোট্ট ছিদ্র আছে টেস্ট টিউব রাখার মতো। তারপর হচ্ছে সুইচটা অন করে দিলাম। প্রতি মিনিটে 3000 বার করে ঘুরবে প্রতি মিনিট। এবার এরকম করে 30 মিনিট যদি ঘোরাই, ঘোরার পরে আমি সুইচটা অফ করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, যখন সুইচ অফ করলাম, এই যে রক্তটা আমি নিয়েছিলাম, এই রক্তটা আমি দেখতে পাবো যে 2টা ভাগে ভাগ হয়ে গেছে। কয়টা ভাগে বলো? 2টা ভাগে। তার মধ্যে উপরে হচ্ছে রক্তের ঝোলটা চলে যাবে, রক্তের যে ঝোলটা সেটা উপরে চলে যাবে। তো উপরের যে হালকা অংশ যেটাকে আমি বলি রক্তের ঝোল, সেটার নাম হচ্ছে প্লাজমা। তাহলে তুমি লিখে রাখো, হলো রক্তের ঝোলকে প্লাজমা বলে। রক্তের ঝোলকে প্লাজমা বলে। ঝোলকে কি বলে বলো? প্লাজমা বলে। প্লাজমা বলে। আর নিচের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে রক্তকণিকাগুলো, গাঢ় অংশগুলো কি বলো? রক্তকণিকা। তা প্লাজমা এইটা হচ্ছে রক্তের ঝোল বা রক্ত রস। এই প্লাজমা থাকে 55%। কত পার্সেন্ট থাকে বলো? 55%। ওকে, অ্যান ইন্টারেস্টিং পয়েন্ট, এই যে প্লাজমা আছে, এই প্লাজমার মধ্যে রক্তের মূল উপাদানগুলো থাকে। এই জন্য প্লাজমাকে কেউ সে মানে প্লাজমাটা হচ্ছে রক্তের সবচেয়ে শক্তিশালী অংশ। এই জন্য শক্তিশালী জিনিসকে ম্যাট্রিক্স বলে না, এই জন্য প্লাজমাকে অনেক সময় আমরা ব্লাড ম্যাট্রিক্সও বলি। কী বলি বলো? ব্লাড ম্যাট্রিক্সও বলি। সহজ করে পড়বো, একদম মাথার মধ্যে ঢুকে যাবে। ওকে, ফাইন। তাহলে আমি প্রথম কি বলছিলাম, একজনের শরীর থেকে তুমি রক্ত নিলা, নেওয়ার পরে একটা আল্ট্রাসেন্ট্রিফিউগাল মেশিনের মধ্যে টিস্যু টিউবে রেখে আল্ট্রাসেন্ট্রিফিউগাল মেশিন চালু করলা। প্রতি মিনিটে 3000 বার করে ঘুরবে, এরকম 30 মিনিট। ঘোরার পরে যখন সুইচটা অফ করবো, দেখবো যে রক্ত যেটা নিয়েছি সেটা 2টা অংশে ভাগ হয়েছে। একটা হচ্ছে রক্তের ঝোলের অংশ, সেটা উপরে চলে গেল, যেটাকে প্লাজমা বা রক্তরস বলে। এইটা শরীর রক্তের সবচেয়ে দামি অংশ, এই জন্য এটাকে আমি ব্লাড ম্যাট্রিক্স বলছি, ম্যাট্রিক্স। আর নিচের মধ্যে আছে রক্তকণিকা। রক্তের ঝোল বা প্লাজমা আছে 55%, আর রক্তের যে কণিকা আছে সেটা আছে 45%। কত পার্সেন্ট আছে বলো? 45%। ওকে, ফাইন। এখন একটা ইন্টারেস্টিং পয়েন্ট বলে রাখি, সেটা হচ্ছে এই যে রক্তের যে ঝোল আছে, এই প্লাজমার মধ্যে 4 রকমের প্রোটিন আছে। কি আছে বলো? 4 রকমের প্রোটিন। আচ্ছা, এই 4 রকমের প্রোটিনকে আমি সহজ করে বলি এরকম,
এতে হচ্ছে অ্যালবুমিন, কি নাম বলো? অ্যালবুমিন। ওকে ফাইন। তারপরে হচ্ছে পারে কি গ্লোবিউলিন, গ্লোবিউলিন। এরপর হতে পারে ফাইব্রিনোজেন। এরপর হচ্ছে প্রথ্রম্বিন, প্রথ্রম্বিন। আচ্ছা, এখন একটা আমি তোমাকে বলি, খুব সহজ জিনিস। এই যে অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন, প্রথ্রম্বিন, এই 4 রকমের কি পেয়েছি? প্লাজমার মধ্যে 4 রকমের প্রোটিন পেয়েছি। অ্যালবুমিন যেটা, এটা তুমি নর্মালি পাবা ডিমের যে সাদা অংশ আছে না, সেখানে পাওয়া যায়। ডিমের কি বলো? সাদা অংশে পাওয়া যায়। এবং এই জিনিসটা, এই অধ্যায়টা আমরা আবার হচ্ছে কোষ রসায়ন বলে একটা অধ্যায় আছে বোটানিতে, সেখানে আমরা পাবো 7 রকমের প্রোটিন। সেখানেও প্রথম প্রোটিন হিসেবে অ্যালবুমিন নামটা আমরা পাবো। ঠিক আছে, ওকে ফাইন। আচ্ছা, এখন দেখো অনেকে এগুলো আবার টেকনিক দিয়ে পড়তে চায়, যেমন GPA5। তা জিতে হচ্ছে গ্লোবিউলিন, পিতে হচ্ছে প্রথ্রম্বিন, এতে হচ্ছে অ্যালবুমিন, এতে হচ্ছে ফাইব্রিনোজেন। এভাবে পড়তে পারো, তবে আমার মতে সব ছোট সহজ জিনিসে শ্লোক না পড়া ভালো। কেননা হচ্ছে যেই জিনিসটা একটু কঠিন, সেটাতে শ্লোকে আমি বিশ্বাস করি, মানে কঠিন জিনিসকে সহজ করা। কিন্তু এত সহজ সেটা মনে রাখা কোনো কঠিন কাজ হবে না। যদি কেউ GPA5 দিয়ে মনে রাখতে চাও, জিতে গ্লোবিউলিন, পিতে প্রথ্রম্বিন, এতে অ্যালবুমিন, 5 হচ্ছে ফাইব্রিনোজেন, কেউ মনে রাখতে পারো। কিন্তু আমার কথা হচ্ছে সব জায়গায় শ্লোক যাবে না, সহজভাবে যেখানে বোঝা যায় সেখানে শ্লোকের কোনো যৌক্তিক কারণ নেই। ঠিক আছে, বুঝতে পারছো আমার কথা? ওকে। হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিটের কোর্স আছে। আগে এগুলো নিয়ে পড়ে, আগে পড়ার মধ্যে আসো, আমি যেটা বলি আগে শোনো। তাহলে অ্যালবুমিন হচ্ছে ডিমের সাদা অংশে পাওয়া যায়। ঠিক আছে। আচ্ছা, এইটা করে কি আমাদের একটা হচ্ছে অসমোটিক প্রেশার বলে একটা শব্দ আছে, অসমোটিক প্রেশার। এটাকে আমরা বাংলায় বলি অভিশ্রবণিক চাপ। কি বলি বলো? অভিশ্রবণিক চাপ। ওকে ফাইন। এই প্রায় 80% অভিশ্রবণিক চাপ নিয়ন্ত্রণ করে। কত পার্সেন্ট বলো? 80% অভিশ্রবণিক চাপ নিয়ন্ত্রণ করে অ্যালবুমিন। বাস এইটুক মাথায় রাখো, যেটুক বলি, যা বলি মুখস্থ করে ফেলো। গ্লোবিউলিন এটা করে কি জানো? অ্যান্টিবডি তৈরিতে হেল্প করে। কি বলো তো? অ্যান্টিবডি। তাহলে অ্যান্টিবডি যদি তৈরি করে, আমরা জানি অ্যান্টিবডি কি করে? রোগ প্রতিরোধে হেল্প করে। অ্যান্টিজেন অ্যান্টিবডি বলে একটা জিনিস আছে, যেটা নিয়ে আমার একটা ভিডিও আছে, আমরা তোমাদের গ্রুপে দেবো। সহজ করে তোমাকে বলি, ধরো আমাদের যে করোনার কারণে যে কোভিড ভ্যাকসিন দিছে না, ওইটা কিন্তু যেই ভ্যাকসিনটা দেয়, তুমি শুনলে অবাক হবো, এটা কিন্তু একটা জীবাণু দেয়। ধরো তোমাকে ছোট্ট বাচ্চা আমার পোলিওর মুখে খাই না, ওইখানে কিন্তু পোলিওর ভাইরাস দিই, তবে আপনি কী করেন? সত্যি কথা। তারপর মনে করো যে আমাদের যে হচ্ছে এই যে কোভিডের যে ভ্যাকসিন দিছে, এখানে মূলত ওই ভাইরাসটা ঢুকাই দিছে। তবে এটা আবার কেমন কথা? হ্যাঁ, কিন্তু ওই ভাইরাসটা ঢুকাই দেওয়ার সময় কীভাবে করছি একটু সহজ করে যদি তোমাকে বলি। ধরো যে এটা হচ্ছে একটা ভাইরাস, এই ভাইরাসের ধরো যে সবচেয়ে শক্তিশালী যে অংশ, ধরো আমি তো একটা এক্সাম্পল দিই। এখানে যদি একটা কলম থাকতো আরও সুন্দর করে তোমাকে বুঝাই দিতে পারতাম। একটা কলম থাকলে হিলিয়াম নিয়ন, হ্যাঁ একটা কলম আনো তোরে যে কোনো, হ্যাঁ এটা তোমাকে এক্সাম্পল দিয়ে বুঝাই দিলে খুব ভালো করে বুঝতে পারবা যে জিনিসটা কীভাবে কাজ করে। যে কোনো একটা কলম, যেটার মাথা ক্যাপ ট্যাপ আছে, এরকম একটা কলম আনো। আচ্ছা, তা যেটা হয় যে আমাদের যে আমরা যে বলি, হ্যাঁ ভেরি নাইস, ধরো যে এই যে এটা হচ্ছে একটা ভাইরাস, ধরো এক্সাম্পল দিই, সারা জীবন খেয়াল থাকবে, জিনিসটা কি সহজে বুঝবে। তো এই ভাইরাসটা আমাদের শরীরে যে কী করতে, রোগ তৈরি করতে পারে। তা আমরা করি কি, ধরো এই ভাইরাসের সবচেয়ে শক্তিশালী অংশ হচ্ছে এইটা, এই অংশটাকে আমরা আলাদা করে কাটলাম, এইটা দিয়ে সে রোগ তৈরি করে আমরা ল্যাবরেটরিতে একটা কৃত্রিম নকল এরকম জিনিস বানালাম, যেটা চেহারা কিন্তু এরকম, ওইটা বানায় আমাদের এই রেস্ট্রিকশন এনজাইম বলে একটা এনজাইম আছে, যেটা দিয়ে কাটি, লাইগেজ বলে একটা এনজাইম আছে, যেটা দিয়ে জোড়া লাগাই। এই আসল জিনিসটা কিন্তু কেটে নকল একটা জিনিস এখানে লাগাই দিলাম, দেওয়ার পরে ওইটা কী করলাম, আমাদের শরীরের মধ্যে ঢুকাই দিলাম, সহজ করে বুঝেই। যাওয়ার পরে আমাদের শরীরের যে রোগ প্রতিরোধ ব্যবস্থা আছে, সে এর ছবি তুলে হেড অফিস হাইপোথ্যালামাসে পাঠিয়ে দিবে, যে দেখেন তো এই নতুন সদস্যকে চিনতেছি না। বলছে ওর বাবাই আমাদের খুব চিরশত্রু, আমাদের দাদা নানা চাচা এদেরকে মারি ফেলছে। কী করতে হবে, সমস্ত বর্ডারগুলোকে সিলগালা করে দেয়। বর্ডার বলতে আমাদের রক্তের যে নালীগুলো, সেগুলো সংকোচন করে দেয়। করে দিয়ে যেটা হয় যে ওই লিম্ফোসাইট বলে একটা রক্তের কণিকা আছে, ছোট্ট খুব লিটল বয়, সে আবার তার মধ্যে কী থাকে, অ্যান্টিবডি তৈরি করার ক্ষমতা থাকে। সে অ্যান্টিবডিটা হচ্ছে একটা বোমার মতো, গ্রেনেডের মতো, এইটা নিয়ে সে যায়, যে ওই যে নকল ভাইরাস ঢুকছে তাকে আগে সালাম দেয়, দিয়ে বলে যে আপনার পাসপোর্ট আছে, ভিসা আছে, ও তো দেখাইতে পারে না। এর সাথে তর্ক বিতর্ক হয়, এই অ্যান্টিবডি নিক্ষেপ করে দেয়, শেষ। অ্যান্টিবডি হচ্ছে বোমা, একটা মিসাইলের মতো, অজ্ঞান হয়ে গেল। এই যে গোটাল ঘটনাটা ঘটলো, এটা আরও ডিটেলস আমরা পরে বলবো, সহজ করে বলি। এই গোটাল ঘটনাটা গোটালটায় ভিডিও করার মাধ্যমে আমাদের মেমোরি সেলের মধ্যে রেকর্ড হয়ে থাকে। এখন ধরো যে সত্যি সত্যি যদি কোনো ভাইরাস এর পরে আমাদের শরীরে ঢুকে, এই যে
নকল ভাইরাসকে যে আমরা মারছি যা কিছু করছি এই গোটাল ঘটনাটা মেমোরি সেলে ভিডিও আকারে সিডি ডিভিডি আকারে থাকে। সত্যি সত্যি যদি কোনো ভাইরাস ঢোকে তখন আমাদের ওই যে লিম্ফোসাইট সে যে বলে এই যে নতুন আরেকজন আসছে, বলছে ঠিক আছে তার সাথে যে সালাম দাও, দিয়ে তাকে একটা মুভি দেখাও। কোন মুভিটা দেখাবে? ওই মুভি যে মুভিতে সে দেখতে পাবে যে হচ্ছে যে তার পূর্বপুরুষকে ভাইরাসের আগের বংশধর কেউ ঢুকছে, তাকে এরকম করে অজ্ঞান করে শেষ করে ফেলছে, তখন সে মানসিকভাবে দুর্বল, সে হেরে যাবে। একদম সহজ করে যদি বলি। আর ইন্টারেস্টিং পয়েন্টটা কি, সেটা হচ্ছে যে কেউ এই জিনিসটা, যেমন ধরো যে এই যে কোঠা সংস্কার আন্দোলনে যে এই যে স্টুডেন্টদের মধ্যে একটা সাহস চলে আসছে না, এটা গোটা মানুষের মাইন্ডের মধ্যে ঢুকছে না। এরপরে ওই যে আবু সাইদ জীবন দিল, এটা মানুষের মাইন্ডের মধ্যে ঢুকলো, সবাই সাহস পেয়ে গেলো যে সবাই জীবন দিও, গেম চেঞ্জ হয়ে গেল। তো এই ঘটনাটাই ধরো যে আরেকটা প্যাটার্ন অনুযায়ী আমাদের শরীরের মধ্যে হয় যদি কারো ভাইরাসের বিরুদ্ধে আগের থেকে হচ্ছে এরকম করে ভ্যাকসিন দেওয়া থাকে। একদম সহজ করে যদি আমি বলি, ওকে। আচ্ছা, এখন যেটা সবচেয়ে ভালো বুদ্ধি হচ্ছে কোনটা ছেড়ে কোনটা পড়ো, আমরা যে অনুযায়ী শুরু করতেছি সেই অনুযায়ী পড়া শুরু করো, পড়া একদম ইজি হয়ে যাবে, আর কোনো খোসর মোসর কথা নেই। শুরু করো, শোনো তাহলে যেটা বলছিলাম যে গ্লোবিউলিন কী করে অ্যান্টিবডি তৈরি করে। তার মানে অ্যান্টিবডি কোনটা, এই যে আমাদের শরীরের মধ্যে যে হচ্ছে তোমার ভ্যাকসিন দিল, এটা অ্যান্টিজেন, তার সাথে ফাইট করে আমাদের শরীর যে জিনিসটা দিয়ে ফাইট করে জিততেছে সেটার নাম হচ্ছে অ্যান্টিবডি, সহজ করে যদি বলি। আচ্ছা, তার মানে অ্যান্টিজেন হচ্ছে একটা প্রবলেম, অ্যান্টিবডি হচ্ছে তার সলিউশন, ওকে। আচ্ছা, তাহলে গ্লোবিউলিন হচ্ছে অ্যান্টিবডি তৈরি করে, তার মানে কি রোগ প্রতিরোধে সহায়তা করে, রোগ প্রতিরোধে সহায়তা করে, রোগ প্রতিরোধে কী করে বলো, সহায়তা করে, বাস সহায়তা করে, শেষ। আচ্ছা, অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন যে আছে, আমরা যেন রক্ত আল্লাহ না করে কোনো কারণে আমাদের এক জায়গায় কেটে গেছে, তাহলে রক্ত পড়া শুরু হবে না? ওই রক্ত সবসময় কিন্তু পড়বে না, দেখা যাবে 4-5 মিনিটের মধ্যে রক্ত পড়াটা বন্ধ হবে। রক্ত বন্ধ হওয়ার জন্য 13 জন প্লেয়ার রয়েছে। কয়জন? 13 জন। এই 13 জনের মধ্যে প্রথম যে প্লেয়ার তার নাম হচ্ছে ফাইব্রিনোজেন, তার মানে রক্ত জমাট বাঁধার প্রথম ফ্যাক্টর, তার মানে রক্ত জমাট বাঁধার প্রথম ফ্যাক্টর, রক্ত জমাট বাঁধার প্রথম ফ্যাক্টর, ঠিক আছে, প্রথম কি বলো ফ্যাক্টর, এটা হচ্ছে ফাইব্রিনোজেন, ওকে ফাইন। প্রথমবিন যে আছে এটা হচ্ছে রক্ত জমাট বাঁধার দ্বিতীয় ফ্যাক্টর, রক্ত জমাট বাঁধার কি বলো দ্বিতীয় ফ্যাক্টর। তা 13টা যে ফ্যাক্টরে আছে আমরা মুখস্থ করাবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই, খুব সহজ জিনিস হয়ে যাবে। আগে শুরু করি আগে, তাহলে অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন প্রথম বিন, ওকে। তাহলে অ্যালবুমিন কী করছে, ডিমের সাদা অংশে অবিশ্রবণিক চাপ 80% এটা নিয়ন্ত্রণ করে। গ্লোবিউলিন কী করে, অ্যান্টিবডি তৈরি করে রোগ প্রতিরোধে, এখানে ওই ভ্যাকসিনের ঘটনাটা বললাম নিশ্চয় মাথায় আসছে। ফাইব্রিনোজেন রক্ত জমাট বাঁধার কি প্রথম ফ্যাক্টর, 13 জন আছে, প্রথম বিন রক্ত জমাট বাঁধার দ্বিতীয় ফ্যাক্টর। আচ্ছা, অনেকের মধ্যে প্রশ্ন আসে যে ভাইয়া এই ফ্যাক্টরগুলো তো আমাদের শরীরের মধ্যে থাকে, তাহলে নর্মালি শরীরের মধ্যে তাহলে রক্ত জমাট বাঁধে না কেন? কারণ হচ্ছে সহজ করে যদি বলি, এই যে 13 জন ফ্যাক্টর আছে এরা অক্সিজেন যখন আসে তখন ওরা অ্যাক্টিভ হয়। তবে এটা আবার কেমন কথা, হ্যাঁ অক্সিজেন মানে বুঝো নাই, ধরো যে এই জায়গাটা আমি কেটে গেল, তাহলে বায়ুমণ্ডলের অক্সিজেন এখানে যাবে না, গেলে তখন হচ্ছে এরা হচ্ছে যে অ্যাক্টিভ হবে। অন্যভাবে আমি বলতে পারি আমাদের শরীরের মধ্যে যাতে এই 13 জন কাজ করতে না পারে এই জন্য একজন তার 13 জনের বিপক্ষে একজন দাঁড়ায় আছে। মনে করো যে 13 জন চাচ্ছে গোল দিব, একজন ডিফেন্সে দাঁড়ায় আছে, আর্জেন্টিনার ওই যে কী আছে না এমিলিও মার্টিনেজ যে আছে না, ওরকম একজন দাঁড়ায় আছে, ও যতক্ষণ থাকবে গোল হবে না। তার মানে 13 জন তখনই কাজ করতে পারবে যখন ওই গোলকিপার একজন কাজ বন্ধ করবে। তার নাম কি? তার নাম হচ্ছে, তুমি খেয়াল রাখবা নিশ্চয়, খুব সহজ করে আমি তোমাদের বলি যে এগুলা কোনো মুখস্থ করবা না, একদমই বেসিক জিনিস প্রত্যেকের মাথায় চলে আসবে যে আচ্ছা ভাই এত জিনিস। আচ্ছা, তাহলে একজন আছে এমন যার কারণে হচ্ছে যে এরা কেউ কাজ করতে পারে না, তার নাম কি আমি একটু বলে রাখি, তোমাদের খেয়াল থাকবে, হেপারিন। কী নাম বলো? হেপারিন। হেপারিন, হেপারিন যে আছে এ হচ্ছে রক্ত যাতে জমাট না বাঁধে। তার মানে কি রক্ত জমাট বাঁধার জন্য কারা কাজ করে? 13 জন মিলে কাজ করে, 13 জনের বিরুদ্ধে একজন একাই আছে, সে কে? এই যে হেপারিন। তো অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে যে ভাইয়া তাহলে হেপারিন 13 জনকে থামায় রাখে, কিন্তু যখন আমার শরীরে কোথাও কেটে গেল তখন আবার হেপারিন কাজ করতেছে না কেন? কারণ হচ্ছে অক্সিজেন যখনই ওই বায়ুমণ্ডলের অক্সিজেন যখনই হেপারিনের সাথে দেখা হবে, মানে হেপারিন যখন বায়ুমণ্ডলের অক্সিজেন আসবে, ক্লোরোফর্ম দিয়ে যখন আমরা অজ্ঞান হয়ে যাই না, মুখের মধ্যে একটা ওই যে ছোটোবেলায় দেখছিল না, ওইটা আসলে যদিও এটার মধ্যে একটু ডিস্টার্ব আছে, কারণ ক্লোরোফর্মের মধ্যে বায়ু মানে সূর্যের আলোতে একটা ফরজিন গ্যাস তৈরি করে মানসিক নাই করে দিবে। তা মূল ব্যাপারটা যেটা হয়েছে সেটা হচ্ছে হেপারিন যেটা আছে এ কাজ করবে যতক্ষণ পর্যন্ত বায়ুমণ্ডলের বা পরিবেশের অক্সিজেন তাকে যে ডিস্টার্ব দিবে না। পরিবেশের অক্সিজেন যে হেপারিনকে থাপ্পড় মারা, হেপারিন অজ্ঞান, ওই অজ্ঞান যখন হেপারিন হয়ে গেছে তখন ওই 13 জন অ্যাক্টিভ কাজে এইবার আমরা কাজ শুরু করে দিব, তখন ওরা 4-5 মিনিটের মধ্যে রক্ত জমাট বাঁধে। বুঝতে পারছো? খুব ইন্টারেস্টিং জিনিস। ওকে, এখন যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে এই যে দেখো যে তাহলে আমরা বললাম 4 রকমের আছে রক্তের ঝোলের মধ্যে, 4 রকমের প্রোটিন, GPA5, গ্লোবিউলিন প্রথম বিন, অ্যালবুমিন, ফাইব্রিনোজেন, অথবা অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন প্রথম বিন।
একটু ক্লিয়ার? আচ্ছা, ভ্যাকসিনের ব্যাপারটা মাথায় ঢুকছে? আচ্ছা, হেপারিনের ব্যাপারটা মাথায় ঢুকছে? আচ্ছা, হেপারিন কোথা থেকে আসে আমরা এগুলো পড়বো। এখন যে জিনিসটা আমি বলবো সেটা হচ্ছে প্রথম যে জিনিসটা পড়ে ফেলা উচিত আমাদের, রক্তের যে 3 রকমের কণিকা আছে সেটা আমরা পরে পড়বো। তার আগে আমাদের যেটা জেনে ফেলা উচিত সেটা হচ্ছে আমাদের হার্টের মধ্যে যে রক্তের সরবরাহটা হয় এটা কোন দিক থেকে কোন দিক, কোথা থেকে কীভাবে যায়, এই জিনিসটা আমি বোঝাতে চাই। এবং এটা মোস্ট ইম্পর্ট্যান্ট, এই যে আজকে যে পড়াবো এটা আজীবন যাতে খেয়াল থাকে এরকম করে, একটা মূর্খ লোক যাতে বুঝতে পারে সেইভাবে আমরা পড়বো। ঠিক আছে? দেখো যে এটা কীভাবে আমরা পড়ি ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা, এখানে দেখো যে রক্তের গোটাল বডিতে রক্ত কীভাবে সঞ্চালিত হয় সেটা বোঝার জন্য আগে হার্টকে বুঝতে হবে। হার্টের মধ্যে 4টা রুম আছে। দেখো এখানে 1টা 2টা 3টা 4টা, অনেকটা তুমি যেমন হচ্ছে ওই ম্যাথের ক্ষেত্রে সাইন কস ট্যান পড়ো না, ওরকম 4টা বক্স করছি। এটা ডান সাইডের, এটা বাম সাইডের, এটা উপরের চেম্বার, এটা নিচের, এটা উপরে, এটা নিচের। আচ্ছা, এখন ইন্টারেস্টিং পয়েন্ট, এটা আমরা একটা নাম দিচ্ছি। তুমি যদি আমার এই যে দেখো, তোমরা দেখতেছো আমার এই যে এটা ডান হাত, এটা বাম হাত, ঠিক না? তাহলে এখানে যেটা আছে সেটার নাম আমরা দিচ্ছি ডান অলিন্দ। কী নাম বলছি বলো? ডান অলিন্দ। ওকে, ফাইন। তাহলে যে কেউ বলবে যে নিচে যেটা আছে সেটার নাম হচ্ছে ডান নিলয়। একদম সাথে সাথে লিখো, মুখস্থ হয়ে যাবে। তাহলে এর উল্টা কী হবে? ডানের বিপরীত কি? বাম। তাহলে উপরে হচ্ছে বাম অলিন্দ, বাম অলিন্দ। ওকে, ফাইন। আর নিচে কি আছে বলো? বাম নিলয়। ওকে, আচ্ছা, এই ডান অলিন্দ ডান নিলয় এই দুইটার মাঝখানে একটা দরজা আছে। দরজাকে আমরা কপাট বলি না, সংস্কৃত ভাষায় শুদ্ধ করে বলে কপাটিকা, মানে দরজা, ভাল্ভ। তাহলে এটা এখানে একটা কপাট আছে, এই কপাটটা হচ্ছে 3 ঝিল্লি বিশিষ্ট। 3কে ট্রাই বলি না, এই জন্য এটার নাম হচ্ছে ট্রাইকাসপিড কপাটিকা। কী নাম বলো? ট্রাইকাসপিড কপাটিকা। ভেরি ফাইন, ট্রাইকাসপিড। তার মানে ডান অলিন্দ এবং ডান নিলয়ের মাঝখানে যে কপাটিকাটা আছে, জর্দাটা আছে, যেটাকে তুমি ইংরেজিতে বলো ভাল্ভ। অনেক সময় গ্রামের লোক হয় না ভাই হার্টের ভাল্ভ, ওরা তো বোধহয় বাল্ব বলে না, একটু মানে উচ্চারণটা ঠিকভাবে করতে পারে না। তাহলে এখানে 3 ঝিল্লি বিশিষ্ট ট্রাইকাসপিড কপাটিকা থাকে। আচ্ছা, একই রকম বাম অলিন্দ বাম নিলয়ের মাঝখানে থাকে 2 ঝিল্লি বিশিষ্ট, এটার নাম কি বলো তো? বাইকাসপিড কপাটিকা। বাইকাসপিড কপাটিকা। ভেরি ফাইন, বাইকাসপিড কপাটিকা। তাহলে এখানে ট্রাইকাসপিড, এখানে বাইকাসপিড। আচ্ছা, এখন ব্যাপারটা কি দাঁড়ায়? ডান অলিন্দ থেকে রক্ত প্রথমে ডান নিলয় আসলো, যাকে বলবে ভেরি ফাইন। আসার পরে এই ডান নিলয়ের এখানে আরেকটা দরজা আছে। এই দরজাটার একটা সুন্দর নাম আছে। কি সেটার নাম? সেটা হচ্ছে পালমোনারি কপাটিকা। কি নাম বলো? পালমোনারি। মুখস্থ করে ফেলতে হবে। এটার নাম কি বলো? পালমোনারি কপাটিকা। এই যে ডান নিলয় এবং এখানে আছে পালমোনারি, হচ্ছে ধমনী বলে একটা জিনিস আছে, পালমোনারি ধমনী। এইখানে যে কপাটিকাটা সেটার নাম হচ্ছে পালমোনারি কপাটিকা। লক্ষ্য করো, ডান নিলয় এবং পালমোনারি ধমনীর সংযোগস্থলে কি থাকে? পালমোনারি। পালমো মানে কি? ফুসফুস। তার মানে এইখান থেকে যে রক্তটা যাবে সেটা হচ্ছে ফুসফুসের মধ্যে যাবে। কোথায় যাবে বলো? ফুসফুসে। তাহলে দেখো, ডান অলিন্দ থেকে ডান নিলয় আসলে ট্রাইকাসপিড কপাটিকা। এই ডান নিলয় এবং পালমোনারি ধমনী, এটার মাঝখানে আছে পালমোনারি কপাটিকা। পালমোনারি ধমনী, ডান নিলয়, এটার মাঝখানে কি? পালমোনারি কপাটিকা। এটা দিয়ে কোথায় গেল? ফুসফুসে। ফুসফুস হচ্ছে আমাদের শরীরে রক্ত পরিষ্কার করার মেশিন। এই যে অনেকে যারা বিড়ি খায় আছে না, এদের কি হয়? ফুসফুসটা আস্তে 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 নিকোটিন জমতে 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 ধুলাবালি হইতে হইতে ওর ক্যাপাসিটি যে আছে ধ্বংস হয়ে যায়। আল্লাহ না করে ক্যান্সার থেকে শুরু করে ব্রঙ্কাইটিস, এমফাইসিমা, বহু রকম রোগ হয়। এখন এই যে ফুসফুসে গেল, ফুসফুসের রক্তটা বিশুদ্ধ হইল। হওয়ার পরে এইখানে আছে পালমোনারি শিরা বলে একটা জিনিস আছে। কি নাম বলো? পালমোনারি শিরা। পালমোনারি শিরা, এইটা দিয়ে রক্তটা আসলো বাম অলিন্দে। বোঝার চেষ্টা করো, ডান অলিন্দ থেকে ট্রাইকাসপিড দিয়ে ডান নিলয়, এখান থেকে পালমোনারি ধমনী এবং কপাটিকা, ওর নামে পালমোনারি কপাটিকা দিয়ে গেল কোথায়? ফুসফুসে। ফুসফুসে রক্ত পরিষ্কার হলো। একদম মুখস্থ করে ফেলতে হবে, খুব স্লো বলছি। ওইখান থেকে পরিষ্কার হয়ে পালমোনারি শিরা দিয়ে আসলো বাম অলিন্দে। আসার পরে এইখানে যে 2 কাস্প বা 2 ঝিল্লি বিশিষ্ট বাইকাসপিড কপাটিকা, এটা দিয়ে আসলো বাম নিলয়। ওকে, তাহলে এখানে ট্রাইকাসপিড কপাটিকা, এখানে পালমোনারি কপাটিকা, এখানে হচ্ছে কি কপাটিকা? বাইকাসপিড। বাইকাসপিডের আরেকটা নাম আছে মাইট্রাল কপাটিকা। বাইকাসপিড বাকি মাইট্রাল কপাটিকা, একই নাম, মাইট্রাল। এটা দিয়ে আসলো বাম নিলয়। আসার পরে বাম নিলয়ের এখানে আছে অ্যাওটিক আর্টস। এখানে একটা কপাটিকা আছে আর্টস অফ অ্যাওটা, মানে আর্টস অফ অ্যাওটার ওইখানে যে কপাটিকাটা তার নাম হচ্ছে অ্যাওটিক আর্টস বা আর্টস অফ অ্যাওটা, এখানে অ্যাওটিক কপাটিকা। আমি একটু বলি, এখানে যেমন পালমোনারি ধমনী, এখানে পাইছে হচ্ছে অ্যাওটিক আর্টস বা অ্যাওটিক কপাটিকা। আর কি বলে, সরি আর কি বলছে? অ্যাওটিক আর্টস, অথবা এটাকে আমরা বলতে পারি আর্টস অফ অ্যাওটা। আচ্ছা, এই জিনিসটাকে আমি একটু সহজ করে বলি, আর্টস অফ অ্যাওটা, এই জিনিসটাকে আমি একটু বলি। আচ্ছা, অ্যাওটা শব্দটা কোথার থেকে আসছে আমি সহজ করে বলি। যেমন তুমি ধমনী শব্দটা পড়ো না যত জায়গায়, ধমনী মানে তুমি খেয়াল রাখো এটা ইংলিশ হচ্ছে আর্টারি। আর্টারির মধ্যে অনেক মোটা আর্টারি যেটা, সেটার নাম তুমি সহজ করে বলি হচ্ছে অ্যাওটা। বাস এইটুকু খেয়াল রাখো, অ্যাওটা। কি বলে বলো?
অ্যাওটা। তোমার লেভেলে যেটুকু দরকার সেইভাবে করো। শিরা যেটা আছে এটার ইংলিশ হচ্ছে ভেইন। শিরা ইংলিশে বলো ভেইন, একটু খালি খেয়াল রাখো। ধমনীর ইংলিশ হচ্ছে আর্টারি, শিরা ইংলিশ হচ্ছে ভেইন। আচ্ছা, এগুলো আমরা বলবো যে ধমনী কি শিরা কি, সহজ করে শিখবা। তাহলে এখানে যে জিনিসটা আমরা বলছি যে বাম নিলয় যে আছে এখানে হচ্ছে অ্যাওটিক আর্টস আর্টস অফ অ্যাওটা, একই জিনিস। ইন্ডিয়া ভারত বুঝো না, এরকম একটারে দুইটা নাম, ঠিক আছে? তাহলে বাম নিলয় বা অ্যাওটিক আর্টস বা আর্টস অফ অ্যাওটা একই জিনিস। এইখানে একটা কপাট আছে, দরজা আছে, যার নাম কি বলো তো? অ্যাওটিক কপাটিকা। কি কপাটিকা বলো? অ্যাওটিক কপাটিকা। তাহলে মোট 4টা কপাটিকা তুমি নাম অলরেডি শিখছো। ডান অলিন্দ থেকে ডান নিলয় ট্রাইগাসপিড, ডান নিলয় এবং পালমোনারি ধমনী পালমোনারি কপাটিকা। ফুসফুসে গেল, রক্ত পরিষ্কার হইলো, পালমোনারি শিরা দিয়ে আসলো বাম অলিন্দে, বাম অলিন্দ বাম নিলয় বাইকাসপিড বা মাইট্রাল কপাটিকা। বাম নিলয় এবং আর্টস অফ অ্যাওটা বা অ্যাওটিক আর্টস একই জিনিস। এই দুইটার সংযোগস্থলে থেকে অ্যাওটিক কপাটিকা। এইটা দিয়ে কি হলো? অ্যাওটিক কপাটিকা বা আর্টস অফ অ্যাওটা, একই জিনিস। এই দুইটার নাম শুধু, জিনিস একই। এগুলোর 3টা শাখা আছে। 3টা কি আছে? শাখা। যেমন আমি যদি তোমার বলি, আমার এই যে হাতে এটা কি কবজি বলে না, এখানে কবজির এইখান থেকে 5টা শাখা গেছে না, 1 2 3 4 5। ঠিক তেমনি করে এই অ্যাওটিক আর্টস বা আর্টস অফ অ্যাওটা 3টা শাখা আছে। সেই 3টা শাখাকে আমরা সংক্ষেপে বলি বিসিএস। বিতে হচ্ছে ব্র্যাকিওসেফালিক, আমি লিখে দিব এখনই। সিতে কমন ক্যারোটিক, এসতে হচ্ছে সাবক্লাভিয়ান। মনে রাখা সহজ করে বলছি। আর্টস অফ অ্যাওটা বা অ্যাওটিক আর্টসের 3টা শাখা, ঠিক না? আর্টস অফ অ্যাওটা, আর্টস অফ অ্যাওটা অথবা অ্যাওটিক আর্টস, ঠিক না? একই জিনিস। হ্যাঁ, অ্যাওটিক আর্টস। এটা কয়টা শাখা বলো তো? 3টা শাখা আছে। 3টা শাখাকে আমরা বিসিএস দিয়ে লিখি, বিসিএস, মনে রাখার জন্য। বিতে যেটা আছে বাংলায় যদি তুমি লেখো ব্র্যাকিওসেফালিক, ব্র্যাকিওসেফালিক, এগুলোর নাম খেয়াল রাখবা। ব্র্যাকিওসেফালিক ধমনী। এটা বিশেষ করে মেডিকেলে এইটুকু বেশি আসে, বেশি ডিটেলস আমরা বলবো না, যেটুকু দরকার সেইটুকু। আন্দাজে সব কিছু পরীক্ষা লাগে না, ঠিক আছে? তোমাদের যেটুকু লাগে সেইটুকু। ব্র্যাকিওসেফালিক ধমনী। হ্যাঁ, ধমনী। আচ্ছা, ধমনী হচ্ছে কোনটা? আমরা এটা ইংলিশ বলছে আর্টারি। এটা আমি বলবো জিনিসটা কি, খুব সহজ জিনিস। সিতে যেটা আছে এটা হচ্ছে কমন ক্যারোটিড, কমন ক্যারোটিড। তবে এখানে এখনও একটা জিনিস বাকি আছে, সেটাকে আমি বলছি। তুমি খেয়াল করবা, বিয়ের আংটি কি ডান হাতে পরে নাকি বাম হাতের আঙুলে পড়ে? বিয়ের আংটি একটু কমেন্টস করো তো। বিয়ের আংটি কি ডান হাতের আঙুলে পড়ে না বাম হাতের আঙুলে পড়ে? ঠিক আছে, খেয়াল করো যে বিয়ের আংটি যে আছে এটা কিন্তু হচ্ছে বাম হাতের আঙুলে পড়ে। কি কারণে জানো? কারণ বাম হাতের যে এই ফিঙ্গারটা আছে এইটার যে কানেকশনটা, এটা কিন্তু হার্টের ওই সাথে হচ্ছে কানেক্টেড। তা এটা খেয়াল রাখবা, হার্টও আমাদের শরীরে কিন্তু একটাই থাকে। তা ইন্টারেস্টিং জিনিস, সিতে হচ্ছে কমন ক্যারোটিড ধমনী। কি বলো? কমন ক্যারোটিড। কিন্তু এখানে ডান বাম আছে, তো এই জন্য খেয়াল রাখবা বাম কমন ক্যারোটিড, বাম কমন ক্যারোটিড। ওকে। আর এস যে আছে, এস হচ্ছে সাবক্লাভিয়ান ধমনী। এস থেকে বলো তো? সাবক্লাভিয়ান ধমনী, সাবক্লাভিয়ান ধমনী, সাবক্লাভিয়ান ধমনী। তার মানে বিতে হচ্ছে ব্র্যাকিওসেফালিক, সিতে হচ্ছে বাম কমন ক্যারোটিড, ডান না কিন্তু বাম, আর এসতে হচ্ছে সাবক্লাভিয়ান। এই 3টা হচ্ছে আর্টস অফ অ্যাওটা বা অ্যাওটিক আর্টসের 3টা শাখা। আচ্ছা, এখন যে জিনিসটা আমি বলবো সেটা হচ্ছে যে এই 3টার মাধ্যমে সারা শরীরে রক্ত পৌঁছাবে। সারা শরীরে রক্ত পৌঁছানোর পরে সারা শরীর থেকে বিভিন্ন জায়গায় রক্ত গেল, যাওয়ার পরে উপর দিয়ে একটা হচ্ছে যে রাস্তা আছে আর নিচ দিয়ে একটা রাস্তা আছে। তো উপর দিয়ে যেটা, সেটাকে আমরা বলি সুপিরিয়র ভেনা কাভা। সুপিরিয়র মানে উপর দিয়ে, ঠিক আছে? আর নিচ দিয়ে যেটা, এটাকে আমরা কী বলি বলো তো? ইনফিরিয়র ভেনা কাভা। কী বলি বলো? ইনফিরিয়র মানে নিচে, সুপিরিয়র মানে উপরে, সুপার আমার উপরে। তাহলে সুপিরিয়র উপরে আর নিচে কি ইনফিরিয়র ভেনা কাভা। আচ্ছা, এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে, সেটা বলে রাখি। এইখানে আরও 2টা এক্সট্রা কপাটিকা আছে। একটা কপাটিকার আমি তোমাকে নাম বলি, তাহলে তুমি বুঝতে পারবা। একটা নাম হচ্ছে ইউস্টেশিয়ান কপাটিকা। কী নাম বলো? ইউস্টেশিয়ান কপাটিকা, ইউস্টেশিয়ান কপাটিকা। আচ্ছা, ইউস্টেশিয়ান কপাটিকাটা কোথায় থাকে আমি যদি বলি তোমাকে? এটা ইউস্টেশিয়ান মানটা রস্বই দিয়ে না, রস্বই দিয়ে হয় ইনফিরিয়র ভেনা কাভা। কী নাম বলো? ইনফিরিয়র ভেনা কাভা এবং ডান অলিন্দু, এবং কি বলো? ডান অলিন্দু। এই 2টার সংযোগস্থল। আমি জিনিসটা কি বুঝাই দিচ্ছি। দেখো, এই যে নিচ দিয়ে যেটা ইনফেরিয়র ভেনা কাভা। আচ্ছা, ভেনা কাভার জিনিসটা, এই যে ভেইন আছে না, ভেইন হচ্ছে শিরা। এই শিরার মধ্যে যেটা খুব বড় শিরা, সেটাকে আমরা বলতে পারি ভেনা কাভা। কি বলে বলো? ভেনা কাভা, সহজ করে যদি বলি। তার মানে ধমনী যেটা ইংলিশ আর্টারি, এটার মধ্যে সবচেয়ে বড় আর্টারিকে কি বলছি? অ্যাওটা। এরকম শিরা যেটা ইংলিশ ভেইন, এটার মধ্যে বড় শিরা যেটা, সেটাকে বলছি ভেনা কাভা। ওকে, একটু খেয়াল করবা। আচ্ছা, এখন দেখো যে এই জিনিসটা খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে, দেখো যে ইউস্টেশিয়ান কপাটিকাটা কি? ইনফিরিয়র ভেনা কাভা এবং ডান অলিন্দ, এই 2টার সংযোগস্থলে যেটা থাকে সেটাকে কি বলে? ইউস্টেশিয়ান কপাটিকা। তার মানে এই নিচ দিয়ে যে হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভা, এই যে
এবং ডান অলিন্দ, এই যে এটা এই বক্সটা হচ্ছে ডান অলিন্দ, এর মাঝখানে একটা গেট আছে, এই গেটটাকে বলে কি বলে ইউস্ট্রেশিয়ান কপাটিকা। কি বলে ইউস্ট্রেশিয়ান কপাটিকা। আরেকটা এরকম কপাটিকা আছে, সেটা যদি আমি তোমাকে নাম বলি, সেটার নাম কি জানো? থিবেসিয়ান কপাটিকা। কি নাম বলো? থিবেসিয়ান কপাটিকা। থিবেসিয়ান কপাটিকা। এটা কিভাবে তৈরি হয়? এইটাও তোমার ডান অলিন্দ এবং করোনারি সাইনাসের সংযোগস্থলে থাকে, এবং করোনারি সাইনাসের সংযোগস্থলে, করোনারি সাইনাস এইটার সংযোগস্থলে। তার মানে থিবেসিয়ান কপাটিকা ডান অলিন্দ এবং করোনারি সাইনাস আছে এর সংযোগস্থলে থাকে। ওকে, আমার মনে হয় যে ইনশাআল্লাহ তোমরা বুঝে ফেলছো। হ্যাঁ, খালিদ হাসান বলছে যে একজন যে লেখা বুঝতে পারে না। আচ্ছা ঠিক আছে, আমরা লেখা বুঝতে সমস্যা হয় না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যে জিনিসটা বলছিলাম, থিবেসিয়ান কপাটিকাটা কি বলো? ডান অলিন্দ এবং হচ্ছে করোনারি সাইনাস। ডান অলিন্দ এবং কি বলো তো? করোনারি সাইনাস। আচ্ছা, ডান অলিন্দ এবং করোনারি সাইনাস, করোনারি সাইনাস এই দুইটার সংযোগস্থলে থাকে থিবেসিয়ান কপাটিকা। ওকে ঠিক আছে, তাহলে এই জিনিসটাকে খুব ভালো করে মাথায় রাখতে হবে। আচ্ছা, এখন দেখো যে জিনিসটা আমি বলবো, আমরা যেটুকু আলোচনা করছি, তাহলে আলোচনা থেকে আমরা পাইলাম কি? তোমাকে আমি একটু খেয়াল করে দেখাই। এখান থেকে তুমি অলরেডি দুইটা বড় কোশ্চেন্সের উত্তর তোমার মাথায় আসছে। কি একটা বলি আগে, সেটা হচ্ছে যে হার্টের মধ্যে বা হৃৎপিণ্ডের মধ্যে যে রক্তের যে সঞ্চালন প্রক্রিয়াটা, সেটা কিভাবে ঘটে? কিভাবে ঘটে তুমি বলবা? ডান অলিন্দ থেকে ডান নিলয় যাচ্ছে ট্রাইগাস্পিড কপাটিকা দিয়ে, তারপরে ডান নিলয় এবং পালমোনারি ধমনী, এটার মাঝখানে থেকে পালমোনারি কপাটিকা, সেটা দিয়ে কোথায় গেল? ফুসফুসে গেল। ফুসফুসে গিয়ে রক্তটা পরিষ্কার হইলো, হওয়ার পরে পালমোনারি শিরা দিয়ে আসলো বাম অলিন্দে, তারপরে হচ্ছে এখানে বাইকাস্পিড বা মাইট্রাল কপাটিকা দিয়ে গেল বাম নীলা, এরপরে বাম নীলা এবং আর্চ অফ অ্যাওর্টা বা অ্যাওর্টিক আর্চ, সেখানে আছে অ্যাওর্টিক কপাটিকা, এটা তিনটা শাখা, বিসিএস, ব্রাকিওসেফালিক, বাম কমন ক্যারোটিড, বাম সাবক্লাভিয়ান, এটার মাধ্যমে সারা শরীরে গেল। তারপরে আরও দুইটা কপাটিকার নাম বলছি, কি ইউস্ট্রেশিয়ান কপাটিকা, যেটা কোথায়? ইউস্ট্রেশিয়ান মানটা রস্বই দিয়া ইনফেরিয়র ভেনা কাভা, নিচে ইনফেরিয়র ভেনা কাভা এবং ডান অলিন্দের সংযোগস্থলে থেকে ইউস্ট্রেশিয়ান কপাটিকা। এবং আরেকটা ইন্টারেস্টিং জিনিস আছে, সেটা কি থিবেসিয়ান কপাটিকা। সেটা কি? যে হচ্ছে করোনারি সাইনাস এবং ডান অলিন্দের সংযোগস্থলে থাকে, ডান অলিন্দ এবং করোনারি সাইনাসের মাঝখানে কি থাকতেছে? থিবেসিয়ান কপাটিকা। এইটার মাধ্যমে রক্ত আবার ডান অলিন্দে আসে। এই যে 6টা কপাটিকার আলাদা নাম, তাদের অবস্থান, এবং একই সাথে তুমি হচ্ছে এই হার্টের মধ্যে রক্ত কোন দিক দিয়ে কোন দিকে যাচ্ছে, এই জিনিসটা আমার মনে হয় প্রত্যেকের মাথায় আসা উচিত। জিনিসটাকে বুঝতে পারছো আমি কি বলছি? তাহলে এখান থেকে A+ যে পরীক্ষা প্রশ্ন, সেটা হচ্ছে যে হার্টের মধ্যে রক্ত কিভাবে সঞ্চালিত হচ্ছে এই জিনিসটা, এবং তার সাথে যেটা জিনিস, সেটা হচ্ছে যে তোমাকে প্রশ্ন দিতে পারে যে আমাদের যে হচ্ছে হৃৎপিণ্ড রয়েছে, সেখানে যে 6টা যে হচ্ছে যে কপাটিকা থাকে, সেই কপাটিকাগুলোর নাম। ডাক্তারের লেখা তো ডাক্তারের মতোই হবে, ঠিক আছে? ঠিক আছে, তার মানে হচ্ছে যে কপাটিকাগুলোর নাম এবং তাদের যে অবস্থান আছে, এইটা জিনিস আমার মনে হয় যে প্রত্যেকের মাথায় চলে আসছে। এই জিনিসটা কি বুঝতে পারছো আমি কি বলছি? তাহলে এবার আমরা একটু পড়া ধরে ফেলতে পারি, ঠিক আছে? আমার মনে হয় যে ইনশাআল্লাহ এইটুকু, হ্যাঁ, যে জিনিসটা আর তার আগে আমি যেটুকু বলছি, আমি যদি আরেকটু দেখাই ফেলি, কি বলছি আমি এখন দেখি যে কার কেমন খেয়াল আছে। রক্তের যে ঝোল আছে সেটা কি বলছি? প্লাজমা বা রক্তের রস, এটা 55%। আর রক্তের যে কণিকা থাকে, যেটা নিচে জমা হয়, সেটা হচ্ছে 45%, যেটার মধ্যে 3 রকম কণিকা পাবো, লোহিত, শ্বেত, অনুচক্রিকা। এটা নিয়ে আমরা পরে পড়বো। আগে আমরা সবচেয়ে চেষ্টা করছি যে জিনিসটা বেশিরভাগ স্টুডেন্টে পড়তে পারে না, সেইটা দিয়ে শুরু করছি। তারপরে অ্যালবুমিন, গ্লোবুলিন, ফাইব্রিনোজেন, প্রথমবিন। তুমি GPA5 দিয়েও খেয়াল রাখতে পারো, গ্লোবুলিন, প্রথমবিন, অ্যালবুমিন, ফাইব্রিনোজেন। অ্যালবুমিন হচ্ছে ডিমের সাদা অংশে পাওয়া যায়, এটা অবিশ্রবণিক চাপ 80% নিয়ন্ত্রণ করে। গ্লোবুলিন রোগ প্রতিরোধে সহায়তা করে, এটা অ্যান্টিবডি তৈরি করে। এখানে হচ্ছে ভ্যাকসিনের যে ব্যাপারটা, সেটা বলছি। হ্যাঁ, এরপরে হচ্ছে ফাইব্রিনোজেন, রক্ত জমাট বাঁধায় প্রথম ফ্যাক্টর। প্রথমবিন রক্ত জমাট বাঁধায় দ্বিতীয় ফ্যাক্টর, ঠিক আছে? আচ্ছা, এরপরে যেটা আমরা বলছি সেটা কি ছিল? সেটা হচ্ছে হেপারিন। হেপারিন কি? যে আমাদের শরীরের ভিতরে যাতে রক্ত জমাট না বাঁধে, এই জন্য হেপারিন বলে একজন কাজ করে। রক্ত জমাট বাঁধতে 13 জন ফ্যাক্টর আছে, এই 13 জনের বিপক্ষে হেপারিন একা কাজ করে। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা যেটা বলছি যে দেখো যে রক্ত যে আমাদের সারা শরীরে সব জায়গায় যায়, এটার জন্য কিন্তু হচ্ছে হার্ট কাজ করে। প্রতি মুহূর্তে হার্ট সংকোচন প্রসারণের মাধ্যমে সারা শরীরে রক্ত পৌঁছাচ্ছে। তা হার্টের মধ্যে রক্তটা কীভাবে হচ্ছে সঞ্চালিত হয়, কোন রুম থেকে কোন রুমে যায়, এটা আমরা দেখিয়েছি। তাহলে বাম অলিন্দ, এই যে এখানে বাম নিলয়, ডান অলিন্দ, ডান নিলয়। তাহলে ডান অলিন্দ থেকে ডান নিলয় আসতেছে ট্রাইগাস্পিড। ডান নিলয় থেকে এখানে কি? পালমোনারি ধমনী, এখানে আছে পালমোনারি কপাটিকা, এখানে গেল ফুসফুসে, রক্ত পরিষ্কার হইল। হওয়ার পরে পালমোনারি শিরা দিয়ে আসলো বাম অলিন্দে, আসার পরে বাইকাস্পিড বা মাইট্রাল কপাটিকা দিয়ে আসলো বাম নিলয়। বাম নিলয় থেকে এখানে আছে কি? আর্চ অফ অ্যাওর্টা বা অ্যাওর্টিক আর্চ, তার 3টা শাখা, বিসিএস, ব্রাকিওসেফালিক, বাম কমন ক্যারোটিড, বাম সাবক্লাভিয়ান, সারা শরীরে গেল। তারপরে আবার 2টা স্পেশাল কপাটিকা, একটা হচ্ছে ইউস্ট্রেশিয়ান কপাটিকা, যেটা ইনফেরিয়র ভেনা কাভা এবং ডান অলিন্দ, আর একটা হচ্ছে থিবেসিয়ান
টিবেসিয়ানটা হচ্ছে ডান অলিন্দে এবং করোনারি সাইনাস, এটার মধ্যে আবার ডান অলিন্দে আসলো, আসার পরে আবার ডান নিলয়, এরকম করে সারা শরীরে মানে হার্টের মধ্যে, তারপর সারা শরীর ফুসফুস এইভাবে রক্তটা সঞ্চালিত হয়ে থাকে। হ্যাঁ, আমার মনে হয় বুঝতে পারছো আমি কি বলছি। আচ্ছা তাহলে আচ্ছা আজান দিচ্ছে, আমি এখন একটু পড়া ধরবো তোমাদের, জাস্ট কমেন্টস করি, আমি দেখবো এখন। আজানের সময় আমি পড়াই না, কিন্তু দেখলাম যে আজানের সময় পড়ানো যায়, তারপর আমি ধরি। আচ্ছা, ফাইব্রিনোজেন না ফাইব্রিনোজেন, হ্যাঁ এই যে বানানটা যারা স্টুডেন্টরা কমেন্টস করছে, এটা হচ্ছে রক্ত জমাট বাঁধার প্রথম ফ্যাক্টর, ফাইব্রিনোজেন। হ্যাঁ, কোনো কঠিন কিছু না, ফাইবার থেকে ফাইব্রিনোজেন। আচ্ছা, ভেরি নাইস। তাহলে আমি যদি বলি রক্ত জমাট বাঁধার দ্বিতীয় ফ্যাক্টর কি, উত্তর করো এখন। দ্বিতীয় ফ্যাক্টর, তার প্রথম ফ্যাক্টরটা হচ্ছে ফাইব্রিনোজেন, আর দ্বিতীয় ফ্যাক্টরটার নাম কি এবার একটু কমেন্টস করো। ফাইব্রিনোজেন হচ্ছে প্রথম ফ্যাক্টর, দ্বিতীয় ফ্যাক্টরের নাম কি? ফাইব্রিনোজেন হচ্ছে প্রথম ফ্যাক্টর, দ্বিতীয় ফ্যাক্টরের নামটা কি? একটু দ্রুত বলো দেখি আমরা মাথায় আনতে পারছো কিনা। প্রথমবিন, ভেরি ফাইন। প্রথমবিন হচ্ছে দ্বিতীয় ফ্যাক্টর, তাহলে দ্বিতীয় ফ্যাক্টরের নাম হচ্ছে প্রথমবিন, প্রথমবিন, ঠিক না? আর ফাইব্রিনোজেন যেটা হচ্ছে এটা হচ্ছে প্রথম ফ্যাক্টর, ফাইব্রিনোজেন এটা হচ্ছে প্রথম ফ্যাক্টর, দ্বিতীয় হচ্ছে প্রথমবিন। আচ্ছা আচ্ছা, শরীরে যাতে রক্ত জমাট না বাঁধে, রক্ত জমাট বাঁধার বিরোধিতা করে কে? রক্ত জমাট বাঁধার বিরোধিতা করে কে? বিরোধিতা করে কে? রক্ত জমাট বাঁধার বিরোধিতা করে কে? এটা বলো দেখি, বলতে পারো কিনা? রক্ত জমাট বাঁধার বিরোধিতা কে করে? হেপারিন। হ্যাঁ, শহীদুল ইসলাম, হেপারিন যেটা রয়েছে এটা রক্ত জমাট বাঁধার বিরোধিতা করে। হেপারিন, হেপারিন যেটা রয়েছে এটা রক্ত জমাট বাঁধার বিরোধিতা করে। রক্ত জমাট বাঁধার বিরোধিতা করে হচ্ছে হেপারিন, ঠিক আছে? হেপারিন হচ্ছে রক্ত জমাট বাঁধার বিরোধিতা করে। আচ্ছা আচ্ছা, এবার আমি একটা প্রশ্ন করি, দেখি কারো মাথায় আসে কিনা। আমাদের শরীরের মধ্যে আল্লাহ না করো কোথাও যদি রক্ত জমাট বাঁধে, যেমন মস্তিষ্কের মধ্যে কোথাও রক্ত জমাট বাঁধছে, অনেক সময় হয় না যে কয় না যে ভাই স্ট্রোক করছে, ব্রেন অ্যাটাক হয়েছে, রক্ত জমাট বাঁধছে, ধরো। তাইলে বলো তো স্ট্রোকের চিকিৎসা কী দিয়ে করা যেতে পারে? মানে রক্ত জমাট বাঁধছে কোনো জায়গায়, রক্ত যাতে জমাট বাঁধার বিরোধিতা করে, মানে রক্ত জমাট যাতে না বাঁধে, সেই জন্য হেল্প করে হেপারিন। তাহলে রক্ত জমাট বাঁধছে, তাহলে ওই বাঁধা রক্তটাকে প্রবাহিত করতে গিয়ে হেল্প করবে হেপারিন। এই জন্য খেয়াল রাখবে, এই মৌলিক বুদ্ধিটা মাথায় রাখবে। স্ট্রোকের চিকিৎসা হেপারিন ব্যবহার হওয়ার মানে হচ্ছে কাজ করবে, ঠিক আছে? স্ট্রোকের চিকিৎসা হেপারিন কাজ করবে। ওকে, ফাইন। আচ্ছা, এবার আমি একটা জিনিস বলি যে দুই ঝিল্লি বিশিষ্ট কপাটিকার নাম কি? দুই ঝিল্লি বিশিষ্ট কপাটিকার নাম কি? দুই ঝিল্লি বিশিষ্ট কপাটিকার নাম, দুই ঝিল্লি বিশিষ্ট কপাটিকার নাম কি হইতে পারে বলো দেখি? দুই ঝিল্লি বিশিষ্ট কপাটিকার নাম, দুই ঝিল্লি বিশিষ্ট কপাটিকার নাম বাইকাস্পিড বা মাইট্রাল কপাটিকা। ভেরি ফাইন। তাহলে দুই ঝিল্লি বিশিষ্ট কপাটিকার নাম হচ্ছে বাইকাস্পিড, বাকি বলো তো মাইট্রাল। বাইকাস্পিড অথবা কি বলো? মাইট্রাল কপাটিকা। তাহলে দুই ঝিল্লি বিশিষ্ট কপাটিকার নাম হচ্ছে বাইকাস্পিড, বাকি বলো মাইট্রাল কপাটিকা। হ্যাঁ, তাহলে বাইকাস্পিড ও মাইট্রাল কপাটিকা কথা থেকে বাম অলিন্দ বাম নিলয়, ঠিক না? ওকে। আচ্ছা, এবার যদি আমি এরকম জিজ্ঞেস করি যে ইনফিরিয়র ভেনা কাভা, ইনফিরিয়র ভেনা কাভা, ইনফিরিয়র ভেনা কাভা এবং ডান অলিন্দ,
এই দুইটার সংযোগস্থলে কোন কপাটিকা থাকে? ইনফিরিয়র ভেনা কাভা এবং ডান অলিন্দ, এই দুইটার সংযোগস্থলে কোন কপাটিকা? এই প্লাজমা হচ্ছে রক্তের ঝোল। দুই ঝিল্লি বিশিষ্ট কপাটিকার নাম হচ্ছে বাইকাসপিড বা মাইট্রাল। এবার প্রশ্ন হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভা এবং ডান অলিন্দ এই দুইটার সংযোগস্থলে কোন কপাটিকা থাকে? ইনফিরিয়র ভেনা কাভা এবং ডান অলিন্দ এই দুইটার সংযোগস্থলে কোন কপাটিকা থাকে? দেখি বলতে পারো কিনা। হ্যাঁ, তাজিম আহমেদ জিম বলছে ইউস্টেশিয়ান কপাটিকা। কি নাম বলো? ইউস্টেশিয়ান কপাটিকা। ইউস্টেশিয়ান কপাটিকা। তারপর ইনফিরিয়র ভেনা কাভা এবং ডান অলিন্দ এই দুইটার সংযোগস্থলে থাকে হচ্ছে ইউস্টেশিয়ান কপাটিকা। ঠিক আছে, ইউস্টেশিয়ান কপাটিকা, ভেরি ফাইন, ইউস্টেশিয়ান। তাই এরকম বিভিন্ন যে কপাটিকাগুলোর নাম আছে এটা তুমি একদম সুন্দর করে আজকে নোট করে একদম আমি যা পড়াই সবগুলো জিনিসে নোট করে ফেলতে হবে। কৃষি ডিপ্লোমা নিয়ে আছে, এটা নিয়ে আমরা পরে বলবো, ঠিক আছে? আচ্ছা, এখন মানে পুরো এখন পড়ার মধ্যে আছি যেহেতু ওটা আমরা পরে বলবো। আচ্ছা, তাহলে ইউস্টেশিয়ান কপাটিকা তাহলে মোটামুটি একটু মাথায় আসতেছে না? আমরা তো কেবল শুরু করলাম। তা এবার আমাদের যেটা টার্গেটটা সেটা হচ্ছে যে খুব দ্রুততার সাথে পড়া এবং রেগুলার হচ্ছে রিভিশন রাখা, পরীক্ষাগুলো ঠিকভাবে নেওয়া, এবং আমাদের চাওয়াটা হচ্ছে যে একটা স্টুডেন্ট ওয়ার্ল্ড ক্লাস পড়া যেটা বলে সেটা যাতে সে রেগুলারিটি মেনটেন করলে এটা করতে পারবে। কিন্তু দিনের পর দিনে পড়তে হবে এবং রিভাইজটা রেগুলার করতে হবে, তাহলে পড়াটা একদম ইজি হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, জিজ্ঞেস করছিল যে ইংলিশটা ভাইয়া কখন পড়বে? আচ্ছা, ইংলিশটা আমরা আসলে শুরু করছিলাম তখন। ইংলিশ হচ্ছে যে ইংলিশ ক্লাসটা ছিল 6:15 দিকে, 6:10 দিকে, 15 দিকে। তা পড়ার প্রত্যেকটা সাবজেক্টের পড়ার ক্ষেত্রে সিস্টেমটা থাকবে, একটা ক্লাস যে আমাদের থাকে সেটা সামারি থাকে, লাইভ ক্লাস কিন্তু প্রতিটা সাবজেক্টে আধা ঘন্টা। ঠিক আছে? তো তুমি দেখো আমরা কিন্তু এই যে লাইভে আছি মনে হয় 50 মিনিট, কিন্তু অনেকগুলো গল্প করছি, একটু ইংলিশও বলছি। আমাদের 30 মিনিট মানে অনেক। আবার এটা সামারি ক্লাস থাকবে, সামারিতে তুমি জিনিসগুলো আগে নোট করবা, তাহলে খুব সুন্দরভাবে চমৎকারভাবে পড়াটা বুঝতে পারবো। পরীক্ষাগুলো সব ওয়েবসাইট কেন্দ্রিক। হ্যাঁ, পরীক্ষা আমরা 2-4 দিন পর থেকে শুরু করবো, যেহেতু কেবল শুরু। হ্যাঁ, লাইভে যাবো, তোমাদের গ্রুপে যাবো, দেখি আজকেই যাইতে পারি, দেখি কি লাইভ। হ্যাঁ, লাইভগুলো কেন জানি হচ্ছে যে একটু মাঝে মধ্যে ওই যে হয়ে যায়, ওটাকে যেটা বলে যে অনেক সময় হচ্ছে যে লাইভে কমেন্টস দেখতে ডিস্টার্ব হয় অনেক সময়। আচ্ছা, যাই হোক, তাহলে এইটা জিনিস ঠিক আছে না? আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ? দেখি আমি এখানে। হ্যাঁ, না ঠিক আছে, ইনশাআল্লাহ। ওকে, তো এখন তো দেশ আলহামদুলিল্লাহ একটা সুন্দর, আমি ওই যে ক্লাসের মানে ওদের সাথে কথা যা ওরা ওই ফোন দিয়েছিল অফিসে, তো কথা বললাম আর কি। তার ব্যাপারটা হচ্ছে খুব দ্রুততার সাথে ইনশাআল্লাহ এই জিনিসটা স্টুডেন্টদের, যেটা আমি বলবো যে পড়াশোনার মধ্যে তারা ফিরে আসতে পারবে। আলটিমেটলি তো পড়াশোনা তোমার করতে হবে, ঠিক না? তা যে জিনিসটা আমরা শুরু করলাম কেবল, আর 2-1 দিনের মধ্যেই দেখবা যে পড়ার পুরো ফ্লোর মধ্যে আমরা চলে যাব। আশা করি যে তোমরা এখন পড়ার মধ্যে চলে আসবে ইনশাআল্লাহ, ঠিক আছে? তাহলে যে জিনিসটাই বলছিলাম যে সামারি, লাইভ, দরকার হলে প্রয়োজনীয় সলিউশন, এবং ওই ক্লাসের উপর ভিত্তি করে যে বইয়ের কোন অংশটা পড়তে হবে এটা আমরা দেখিয়ে দেবো প্রত্যেক দিন। আজকে তো জাস্ট খালি শুরু করলাম ইনশাআল্লাহ। তো এই জিনিসটা আগে মাথায় নাও, ঠিক আছে? যেটুকু আমি বলছি এটা হচ্ছিল যেটা জিনিস, এটার সাথে হচ্ছে বইয়ের যেটা জিনিস এটা আমরা দেখাই দেবো। তা আমরা মনে হয় যে বই এখন কিনে ফেলা উচিত প্রত্যেকেরই। লিস্টটা আমি বলে দিয়েছি, যারা 26-এর আর 25-এর তো আশা করি সবার কেনাই আছে। ওয়েবসাইটেও হচ্ছে যে ওইভাবে পড়বা। এক্সাম আমরা সেই রুটিন দিয়ে দেবো। আগে একটু শুরু করি, নাহলে প্রথমেই এক্সাম নিতে গেলে অনেকে ভয় পেয়ে যায় যে একটু। আর রেগুলার যা কিছু পড়বো এটা কন্টিনিউয়াস হচ্ছে রিভিশনের মধ্যে রাখতে হবে। এই কাজটা যদি আমরা করতে পারি, আমার তো ধারণা যে খুব অসাধারণ রেজাল্ট করা মোটেই কঠিন হবে না, ঠিক আছে? আচ্ছা, ইংলিশের ক্ষেত্রে আমরা শুরু করছিলাম কেবল একটু, যদিও কেবল শুরু করেছে। আরও আমরা এখানে পার্টস অফ স্পিচ নিয়ে বলছিলাম যে 2টা পার্টস অফ স্পিচ, মানে 2টা নাউনের মাঝখানে একটা প্রেপোজিশন থাকে, বা প্রেপোজিশনের পরে নাউন বা নাউনের পূর্বে প্রেপোজিশন। এরপরে যেটা বলছিলাম পজিটিভ হচ্ছে ওই সকল শব্দ ব্যবহার করলে নিজের অধিকারে থাকা বোঝায় কোনো জিনিস, বাংলা অর্থ ষষ্ঠী বিভক্তি হয়, ঠিক আছে? এই জিনিসটা খেয়াল রাখবে। পান, পজিটিভের পরে নাউন। ডিটারমিনার 5টা জিনিস, আর্টিকেল, পজিটিভ, নিউমারাল, ডেমনস্ট্রেটিভ, কোয়ান্টিফায়ার্স, এই জিনিসটা খেয়াল রাখবা। এরপরে তো আমরা ওই যে বায়োলজির পড়ার মধ্যে চলে আসছি, ঠিক না? তা আমার মনে হয় যে ইনশাআল্লাহ জিনিসটা মোটেই কঠিন হবে না, খুবই সহজ জিনিস। আমি প্রত্যেককে বলবো যে পড়াশোনাটা আমরা চাই যে একদম স্মার্ট ওয়েতে এবং হিউজ প্র্যাকটিস করতে হবে। আমরা যা পড়াই দিব এইটা অনুযায়ী তুমি প্র্যাকটিস এবং বুঝতে কোথায় সমস্যা আছে। আমার মনে হয় যে আমরা যে স্টাইলে এবার চিন্তা করছি মাঝখানে আন্দোলনের সাথে আমি চিন্তা করছিলাম যে সিস্টেমটা এমন করতে হবে যে তোমার রেগুলার হচ্ছে পড়াশোনার মধ্যে থাকতে হবে, ঠিক আছে? আর তুমি তোমার অন্যান্য কলেজ থাকা, প্র্যাকটিক্যাল বা হচ্ছে অন্যান্য প্রাইভেট যদি থাকে, সেটা অবশ্যই মানে সন্ধ্যা 6টার আগেই কমপ্লিট করে রাখা, তাহলে কিন্তু তুমি ভালো করতে পারবা, ঠিক আছে?
আর সকালের যে টাইমটা আছে সকালের টাইমটা প্রত্যেক দিন হচ্ছে নিজে পড়ার জন্য রাখতে হবে, তা নাহলে কিন্তু অসাধারণ রেজাল্ট করা মুশকিল হয়ে যাবে। বুঝতে পারছো আমার কথা আমি কী বলছি? আর আজকে 9:15 আমরা হচ্ছে যে ইয়াতে আসবো, ওইটা হচ্ছে যে আমাদের যারা 24-এর ব্যাচের শিক্ষার্থী এবং মেডিকেল অ্যাডমিশন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের যারা, তাদের নিয়ে আমরা কথা বলবো ইনশাল্লাহ, কাদের কোন জিনিসটা করা উচিত সেটা নিয়ে ইনশাল্লাহ আমরা হচ্ছে আজকে ঠিক 9:15-টার দিকে আসতেছি। আর তোমাদের এখন আমার মনে হয় পড়ার মধ্যে ফিরে আসা উচিত, ঠিক আছে? দেশ এখন মুক্ত হয়েছে, এখন নিজের জীবনকে হচ্ছে অসাধারণভাবে কেরিয়ারটাকে তৈরি করার জন্য পরিশ্রম, পড়াশোনার কোনো বাইরে থাকার কোনো স্কোপ নাই, ঠিক আছে? এখন কিন্তু পড়ার মধ্যে ঢুকে যেতে হবে, ঠিক আছে? তাই আমরা আস্তে আস্তে কেবল শুরু করছি, আর 2-1-এর মধ্যে হচ্ছে আমরা পড়ার একদম ফুল ভোল্টেজে চলে যাবো। হ্যাঁ, সামারি, তারপর হচ্ছে লাইভ, বইয়ের কী পড়তে হবে একদম যে অনুযায়ী দেখিয়ে দেবো। প্রত্যেক দিনের পর প্রত্যেক দিন পড়লে আর কিছু করতে হবে না, ঠিক আছে? আর পড়াটা কন্টিনিউয়াস রিভিশন দিতে হবে, এটা জিনিস ভালো করে খেয়াল রাখবা। রিভিশনের কিন্তু কোনো বিকল্প নেই, আমি বারবার একটা জিনিস বলছি, কন্টিনিউয়াস রিভিশন, ঠিক আছে? একদম। এবং তুই ভর্তি হওয়ার পরে নিশ্চয়ই দেখবা যে তোমার হচ্ছে যে একটা কোড চলে গেছে, তুমি দেখবা যে তোমার মোবাইল নাম্বার এবং তোমার একটা কোড যাওয়ার কথা, সেই কোড দিয়ে তুমি সুন্দর করে লগ ইন করে অধ্যায়ভিত্তিক এই জিনিসগুলো হচ্ছে আমি দেখিয়েছি তো একটু আগে না, যে কীরকম করে প্রত্যেকটা অধ্যায় পড়তে হয় সেই অনুযায়ী। তাই ইনশাআল্লাহ আমার মনে হয় যে আমরা এখন থেকে শুরু করব, আর অধ্যায় পড়ার মধ্যে চলে আসো, ঠিক আছে? এইটা আমাদের ডক্টর নাবিল একাডেমি, এটা মূলত পড়াশোনা এবং হচ্ছে লাইফটা যাতে ভালো হয় এই জন্য এই পেজটাতে সব কার্যক্রম হয়। আর জাতির যেই সময় দরকার সেই সময় আমরা হচ্ছে যে আন্দোলনে সর্বোচ্চ পরিশ্রম করার চেষ্টা করছি, যে কারণ দেশে যদি না থাকে তখন পড়াশোনা করেও কোনো কাজ হবে না। আর দেশ থাকলে সবাই যদি সাম্যের নিয়ম, প্রশ্ন ফাঁস বন্ধ, পরীক্ষার ফেয়ার হয়, সব কিছু যদি অসাধারণ হয়, অটোমেটিক স্টুডেন্টরাও জীবনে ভালো কিছু ইনশাআল্লাহ করতে পারবে, ঠিক আছে? তাহলে ঠিক আছে, ইনশাআল্লাহ 9:15 আমরা আসতেছি, দেখা হবে। নামাজ কালাম পড়ে ফেলো, এর মধ্যে খেয়েও ফেলতে পারো। 9:15 থেকে ক্লাস করে তারপরে হচ্ছে ক্লাস শেষ করে আবার ঘুমায় যাবা। থ্যাংক ইউ সো মাচ, প্রত্যেকে ভালো থাকো ইনশাআল্লাহ। আর ভর্তির নিয়মকানুন সব অফিসে পেজে দেখলেই বুঝতে পারবে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।